এই ছেলে, তাড়াতাড়ি একটা সিগারেট দে, আমার ভার্সিটির টাইম হয়ে গেছে। আরে আপনি সিগারেট দিয়ে কি করবেন? আমি সিগারেট দিয়ে কি করব না করব সেটার কি আমি তোকে কৈফিয়ত দেবো নাকি? আর এখানে একটা বুড়ো বয়স্ক থাকে এখানে, তুই কি করছিস? না মানে আসলে এটা আমার নানা ভাইয়ের দোকান। এখানে আমার নানা ভাই কাজ করে। কিন্তু আমার নানা ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই আমার নানা ভাই বাড়িতে বিশ্রাম করছে। আর আমি এখানেই ছিলাম, তাই আমি দোকান খুললাম। এই শোন, তোর এত 14 গোষ্ঠীর খবর শোনার সময় আমার নেই। তোকে আমি যেটা বলেছি সেটাই কর, তাড়াতাড়ি আমাকে একটা সিগারেট দিয়ে আমাকে এক্ষুনি ভার্সিটিতে যেতে হবে। আরে আপনি তো মেয়ে মানুষ, আর দেখতেও মাশাআল্লাহ সুন্দরী। তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট ভদ্র ফ্যামিলির মেয়ে। তাহলে আপনি সিগারেট দিয়ে কি করবেন? আমার মেজাজটা এখন কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে। তোকে আমি কি বললাম আর তুই আমার সঙ্গে কি কথা বলছিস? আমি তো শুধু তোকে এটাই বলেছি যে আমাকে একটা সিগারেট দিতে, কিন্তু তুই আমার সঙ্গে এত কথা বলছিস কেন? তুই জানিস আমি কে আর কি আমার পরিচয়? আপনার পরিচয় জেনে আমি কি করব? তাছাড়া আমি তো আর এখানে থাকি না যে আমি আপনার পরিচয় জানবো। তুই আমার পরিচয় জানিস না বলেই আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস পাচ্ছিস। তুই যদি আমার পরিচয় জানিস তাহলে তুই কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতি না। এখন তুই আমাকে সিগারেট দিবি কি না সেটাই বল। আমি কোনো মেয়ে মানুষের কাছে সিগারেট বিক্রি করতে পারবো না। আপনি এখন আসতে পারেন। এই কথাটা শোনা মাত্রই নেহার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেল। নেহা বুঝতেই পারল না এই ছেলেটা কেন তার সঙ্গে এরকম আচরণ করছে। সে সঙ্গে সঙ্গেই নীলের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো। এই অসভ্যই তোর বদমাইশ ছেলে, তুই আমার সম্পর্কে কোনো কিছু না জেনেই আমার সঙ্গে এরকম আচরণ করেছিস। ঠিক আছে, আমি এখন তোকে কিছুই বললাম না, তবে আমি ভার্সিটি থেকে ফিরে আসি, তারপর তুই বুঝতে পারবি মজা। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই মেয়েটা এরকম কেন। এটা মেয়ে নাকি অন্য কিছু। তাছাড়া যেরকম জোরে নীলের গালে দুটা থাপ্পড় মেরেছে, নীলের গাল একদম টকটকে লাল হয়ে গেছে। সকাল 11টার দিকে নীল দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। নীলের গালে তখনও 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলের আম্মু এটা দেখে দৌড়ে নীলের কাছে আসলো আর নীলকে বলতে লাগলো। আরে বাবা, কি হয়েছে তোর? এগুলো তোর গালে? এভাবে কে চড় মেরেছে? আরে না আম্মু, কেউ আমার গালে চড় মারতে যাবে কেন? আসলে এই এলাকায় এত বেশি মশা মাছি মশা আমার গালে কামড় দিয়েছিল, তাই আমি নিজেই মশা মারতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে। একদম আমার সঙ্গে মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এটা অন্য কেউ মেরেছে। তুই আমাকে বল যে কে মেরেছে, আর কার এত বড় সাহস যে আমার ছেলের গায়ে হাত তুলে। উফ আম্মু, তোমাকে বললাম তো, তুমি অযথাই টেনশন করছো। আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। এখানে মশাই কামড় দিয়েছিল। তুমি এখন যাও তো, আমার জন্য খাবার নিয়ে আসো। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে এক্ষুনি কিছু খেতে হবে। এই বলে নীল সেখান থেকে পাশ কাটিয়ে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন বিকেল বেলা হঠাৎ বাড়ির উঠোনে কারোর চেঁচামেচিতে নীলের ঘুম ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে সে বারান্দায় এসে দাঁড়ালো আর দেখতে পেল সকালবেলার সেই মেয়েটি। এই বুড়ো বুড়ো, তোর দোকানে সকালে কাকে বসিয়েছিলি? যার কাছে আমি সিগারেট চেয়েছিলাম সে আমাকে সিগারেট দেয়নি। ও কি জানে নাকি আমি কি আর কি আমার পরিচয়? নেহার এরকম চিৎকার শুনে নীলের আম্মু বাড়ি থেকে বেরিয়ে আসে আর নেহাকে দেখে বলতে থাকে। এই মেয়ে, তোমাকে দেখে চেনা চেনা লাগছে। তুমি ওই আমাদের পাশের বাড়ির না? হ্যাঁ, আমার পাশের বাড়ির। কিন্তু এই বাড়ির বুড়োটা কোথায়? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ওর দোকানে সকালবেলা কাকে বসিয়েছিল যার কাছে আমি সিগারেট চেয়েছিলাম? ও আমাকে সিগারেট দেয়নি। ও আচ্ছা, তাহলে আমি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি মেয়ে মানুষ হয়ে সিগারেট খাও? তোমার লজ্জা করে না? এই দেখুন, লজ্জা করবে কেন? আমি কি কাপড় চোপড় পরি না নাকি? যার কাপড় চোপড় ছাড়া থাকে তাদের তো লজ্জা করবে, আমার কেন লজ্জা করবে? আচ্ছা বেয়াদব মার্কা মেয়ে তো তুমি। তোমার বাবা মা তো এরকম ছিল না। তোমাদের ফ্যামিলি তো খুবই ভদ্র ফ্যামিলি। ভদ্র ফ্যামিলি থেকে তুমি জন্ম নিয়েছো, এটা তো বোঝাই যায় না তোমাকে দেখে। তুমি এরকম কেন?
দেখুন, আপনি একদম আমার ফ্যামিলি নিয়ে কথা বলবেন না। আমার ফ্যামিলির যেমন ইচ্ছে তেমন। আর আমি আমার মতন। আমাকে আমার ফ্যামিলির মতো হতে হবে। এটা কি কোনো হাদিসে লেখা আছে নাকি? এটা তো কোনো হাদিসে লেখা নেই। তাহলে এইভাবে কেন কথা বলছেন? ফ্যামিলির মতো হতে হবে, এটা কোনো হাদিসে লেখা নেই, কিন্তু ভদ্র ফ্যামিলি থেকে এরকম অভদ্র মেয়ের জন্ম নেই, এটাও আমি বাপের জন্মে দেখিনি। এই যে শোনেন, আপনার সঙ্গে ফালতু কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। এইবারের বুড়োটা কোথায়? আমি তার সঙ্গে কথা বলতে চাই, ওনাকে ডেকে দিন। উনি এখানে আসতে পারবে না, ওনার শরীর খারাপ, উনি নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন। তুমি এখন এখান থেকে চলে যাও। আমি যখন ওনার সঙ্গে কথা বলতে এসেছি তখন কথা বলে তারপরে যাব। কথা বলা শেষ হওয়ার আগে আমি এখান থেকে এক পাও নড়বো না। এই বলে নেহা নীলের আম্মুকে পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল আর সোজা নীলের নানা ভাইয়ের রুমে চলে গেল। আর এতক্ষণ ধরে এগুলো নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর তখনই নেহার সামনে এসে দাঁড়ালো। এই মেয়ে, আপনি এখানেই দাঁড়ান। কি সমস্যা আপনার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি সকালবেলা দোকানে ঝামেলা করলেন, এখন আবার এখানে এসে ঝামেলা কেন করছেন? তোর এত বড় সাহস, তুই এখন আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? সকালবেলা থাপ্পড় কি তোর লজ্জা হয়নি? দেখছি তোর কি আরো কিছু খাওয়া চাই নাকি? এবার আর থাপ্পড় খাবো না। এবার যদি কিছু খেতে হয় তাহলে অন্য কিছু খাবো। বুঝতে পেরেছেন? মানে? মানে আপনার যা বোঝার আপনি তাই বুঝে নেন। আমি আপনাকে এত মানে বুঝিয়ে বলতে পারবো না। বুঝতে পেরেছেন? আপনি এখন এখান থেকে আসুন। আর যদি আমি এখান থেকে না যাই তাহলে তুই কি করবি? তারপর আমাকে যা করতে হয় আমি তাই করব। সে ব্যাপারে তো আর আমি আপনাকে কৈফিয়ত দেব না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখতে চাই তুই কি করতে পারিস আর কি করার ক্ষমতা তোর আছে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু নীল তাকে কোলে তুলে নিতে এক মুহূর্তও দেরি করলো না। নীল তখনই তাকে কোলে তুলে নিল আর সোজা তার বাড়ির সামনে নিয়ে আসলো। আর তারপর বলল, এই নিন, এবার আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। নিজ দায়িত্বে বাড়ির ভেতর চলে যান। তোকে তো আমি তুই ওখানে আম্মু দাঁড়িয়ে ছিল তাই কিছু বলতে পারিনি। তবে আপনি মনে মনে এটা চিন্তা করবেন না যে এখনো আমি আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবো। এখন আপনি আমাকে একটা কথা বললে আমি আপনাকে 100টা কথা শোনাবো। জানিস আমি কি আর কি আমার পরিচয়? আরে ম্যাডাম, আপনাকে তো আমি আরো আগেই বলে দিয়েছি কে আপনি আর কি আপনার পরিচয়। সেই সব জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই এখন। আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। নিজ দায়িত্বে বাড়ির ভিতরে চলে যান। আর আপনি যদি সেটাও করতে না পারেন তাহলে আপনি বলুন, আমি আপনাকে আপনার বেডরুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তবে কোনো চিন্তা করিস না, আমি আমার বয়ফ্রেন্ডকে এক্ষুনি ফোন দিয়ে বলে দেব। আর তারপর তোর কি অবস্থা করে সেটা তুই দেখিস। ও মা গো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন করুন। তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই আমার বয়ফ্রেন্ডকে চিনিস। চেনার জন্যই তো বলছি। প্লিজ আপনি তাড়াতাড়ি ফোন করুন। আপনার বয়ফ্রেন্ডকে দেখে আমি আমার চোখ দুটোকে ধন্য করি। আমার বয়ফ্রেন্ড এখানে থাকে না, আমার বয়ফ্রেন্ড ঢাকায় থাকে। মাফিয়া কিং নীল ইমতিয়াজের নাম নিশ্চয়ই শুনেছিস। নিহার এই কথা শুনে নীল হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। কারণ নিহা যার কথা বলছে এই মানুষটা নীল নিজেই। নীলের আরেক নাম নীল ইমতিয়াজ। সবাই তাকে নীল বলেই ডাকে। তখনই নীল একটু শয়তানি মার্কা হাসি দিয়ে নেহাকে বলতে থাকে, ও মা, তাই নাকি? নীল ইমতিয়াজ ভাইয়া আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, কেন? তোর কোনো সন্দেহ আছে নাকি? না, আমার কেন সন্দেহ থাকতে যাবে কেন? এমনি বললাম আর কি। ভাবি, তাহলে আপনি তো মাফিয়ার বউ। আপনি কি লেডি মাফিয়া নাকি? হ্যাঁ, কেন? আমাকে দেখে কি তোর সেরকম মনে হয় নাকি? না মানে আসলে আমি যতদূর জানি নীল ইমতিয়াজ প্রেম তো অনেক দূরের কথা, মেয়েদের সঙ্গে খুব একটা কথাও বলে না। তাছাড়া তার নাম শুনেছি শুধু শহরের খুব বড়লোক মাপের মানুষেরাও তার চেহারা দেখেছে বলে আমার মনে হয় না। আর আপনি কি না গ্রামে থেকে ওকে চিনেন আর ওর সঙ্গে প্রেম করেন? হ্যাঁ, সেটা কি তুই দেখতে পাচ্ছিস না নাকি? আমি গ্রামে থাকি বলে কি হয়েছে? আমি তো সবার সামনে শো অফ করতে পছন্দ করি না, তাই আমি আড়ালেই থাকি।
ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আপনি খুব ভালো মানুষ। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন? আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে একবার একটু দেখা করিয়ে দিতে পারবেন? ওনার সঙ্গে আমার একটু দরকার ছিল। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার কি দরকার সেটা আপনি আমার সঙ্গে বলুন, আমি পারলে আপনাকে করে দেব। কিন্তু আমি কেন আপনাকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করিয়ে দেব? আমার বয়ফ্রেন্ড যার তার সঙ্গে দেখা করে না। কিন্তু ম্যাডাম, আমার ওনার সঙ্গে দরকার। আমার ওনাকেই বলতে হবে। প্লিজ, আপনি তো খুব ভালো মনের মানুষ, তাই আমাকে ওনার সঙ্গে একটু দেখা করিয়ে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বললাম তো আমি আপনাকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করাতে পারবো না। আপনার যদি কোনো দরকার থাকে তাহলে আপনি আমার সঙ্গে বলতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান করে দেব। কিন্তু আমার বয়ফ্রেন্ড যার তার সঙ্গে তার দেখা করে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করিয়ে না দেন তাহলে আর কি করব? আচ্ছা, আমি তাহলে আসি। এই বলে নীল সেখান থেকে চলে আসে। অপরদিকে নেহা বাড়ির ভিতরে চলে যায়। আজ বাড়িতে আসতে মোটামুটি ০.৫ ঘন্টার মতো লেট হয়েছে, এটা দেখে তার আম্মু তাকে প্রশ্ন করে। কি ব্যাপার নেহা? তুমি তো প্রতিদিন বিকেল ৩টার মধ্যেই বাসায় পৌঁছে যাও, কিন্তু আজ তো বিকেল ৩:৩০ বেজে গেছে। তোমার এতক্ষণ লেট হলো কেন? আমি যাই কিছু করি না কেন, সব ব্যাপারে কি তোমাদের কৈফিয়ত দিতে হবে নাকি? আমার তো বাইরে কোনো দরকার থাকতে পারে, আর সেজন্য লেট হতে পারে, তাই বলে তোমাদের কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? এখানে কৈফিয়তে দেওয়ার কি আছে? এখানে কৈফিয়ত দেওয়ার কি আছে আমি সেটাই বুঝতে পারলাম না। আমি তোমার আম্মু, আমি তোমাকে এইটুকু প্রশ্ন করতেই পারি। তুমি কেন এরকম করছো? একজন মানুষ নিজের প্রয়োজনেই বাইরে সময় কাটায়, প্রয়োজন ছাড়া কেউই কখনো বাইরে থাকে না, এটা তোমার বোঝা উচিত। এরপর নেহা তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে নিজের রুমে চলে আসে। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মোবাইল টিপতে থাকে। তখনই হঠাৎ সে দেখতে পায় তার ফেসবুকে একটা ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। সঙ্গে সঙ্গে এসে আইডিটাতে ঢুকলো। আইডিটাতে ঢুকে তো তার চক্ষু একদম চড়ক গাছ, কারণ সে ফেসবুক আইডির নাম নীল ইমতিয়াজ। তার স্বপ্নের মানুষটা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা সে ভাবতেই পারছে না। তখনই সে সঙ্গে সঙ্গে মেসেজ করলো। আপনি কি সত্যি সত্যি নীল ইমতিয়াজ বলছেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, তাই আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ বলুন না, আপনি কি বলবেন? আপনি তো আমার স্বপ্নের সেই পুরুষ যাকে নিয়ে আমি প্রতিদিন স্বপ্ন দেখি, যার কথা আমি সবার কাছে বলে বেড়াই। হ্যাঁ, আমি এই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি আমার নাম বেচে খাচ্ছেন কেন বলেন তো? আপনি সবার কাছে বলে বেড়াচ্ছেন আমি নাকি আপনার বয়ফ্রেন্ড। আমি তো আপনাকে জীবনে কোনোদিন দেখিনি। তাহলে আপনি কেন করছেন এরকম? কেন আমার নাম বেচে খাচ্ছেন? না মানে আসলে বিষয়টা ওরকম নয়। আপনি একটু ঠান্ডা হন, আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি কোনো কথা শুনতে চাই না। আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। আমি আপনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। আপনি আর কখনো আমার নাম বেচে খাবেন না। আপনি তো নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন। আপনি যদি আর একবারও আমার নাম বলে কিছু করেছেন তাহলে আপনার এমন অবস্থা করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপর নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে ওই ফেসবুক আইডিটা অফলাইন হয়ে গেল। আর এদিকে নেহা মনে মনে ভাবতে লাগলো। হায় আল্লাহ, এটা কি হলো? এই মানুষটি কিভাবে জেনে গেল আমি তার নাম ব্যবহার করে যাচ্ছি? এখন কি হবে? এখন তো আর কেউ আমাকে ভয় পাবে না। সবাই তো মনে করতো নীল ইমতিয়াজ আমার বয়ফ্রেন্ড, সবাই আমাকে অনেক সম্মান করতো আর ভয় পেত। কিন্তু এখন যদি সবাই জানতে পারে যে নীল ইমতিয়াজ আসলে আমার পরিচিত নয়, তখন কি হবে? এরপর দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন সময় চলে গেল। সেদিন নীল আর তার আম্মু শহরে চলে যাবে। তখনই হঠাৎ নেহার সঙ্গে দেখা হয়। নীল আর তার আম্মু বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তখনই নেহা সেদিক দিয়ে যাচ্ছিল। নীল তাকে ডেকে দাঁড় করালো আর বলতে লাগলো। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা চলে যাচ্ছি, আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। আমার এখন সময় নেই, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। কেন ম্যাডাম, নীল ইমতিয়াজের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে নাকি? এসব আপনি কি বলছেন? আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমি কেন ব্রেকআপ করতে যাব? সে আমাকে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে, সে কখনো আমার সঙ্গে ব্রেকআপ করবে না। তাহলে যে আমি আপনাকে বলেছিলাম আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে
আমাকে একটু কথা বলিয়ে দিতে, সেটা আপনি করলেন না। আমি তো বলেছিলাম আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার একটু দরকার আছে, কিন্তু আপনি তো এরপর আর আমার সঙ্গে দেখা করলেন না। আমি তো আপনাকে বলেছি আপনার কি দরকার আপনি সেটা আমার সঙ্গে বলুন, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে দেব। ম্যাডাম, প্লিজ দেন না ওনার নাম্বারটা, আমি একবার নিজে ওনার সঙ্গে সরাসরি কথা বলে আমার সমস্যাটা সমাধান করতে চাই, প্লিজ। এই, আপনি জানতো এখান থেকে, আপনার সঙ্গে অযথাই প্যাচাল করার কোনো সময় আমার নেই, আমি এখন যাচ্ছি। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল মুচকি মুচকি হাসতে লাগলো। এটা দেখে তার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার নীল? এই মেয়েটার সঙ্গে তুই কি ব্যাপারে কথা বলছিলি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। না আম্মু, সেরকম কোনো ব্যাপার না। আসলে উনি আমার সিনিয়র, ক্লাসে পড়াশোনা করেন, তাই পড়াশোনার ব্যাপারেই ওনার সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। কিন্তু আমার কেন জানি মনে হলো তুই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেছিলি। না আম্মু, একদমই সেরকম কোনো বিষয় নয়। এমনি চলো না, যাওয়া যাক। এই বলে নীল তার আম্মুকে নিয়ে গাড়িতে উঠে বসে আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ঢাকায় এসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। নীল বাসে এসে ফ্রেশ হয়ে শুয়ে লম্বা একটা ঘুম দিল। ঘুম ভাঙল রাত 11টায় তার মায়ের ডাকে। ঘুম থেকে উঠে রাতের খাবার খেয়ে তারপর আবারও বিছানায় চলে যায় আর মোবাইল টিপাটিপি করতে থাকে। তখনই হঠাৎ তার মনে পড়ল নেহার কথা। সে মনে মনে ভাবলো একবার নেহার সঙ্গে একটু কথা বলে মজা নেওয়া যাক। তাই সে তখনই নেহার ফেসবুক আইডিতে এই ম্যাডাম, আপনাকে না বলেছিলাম আপনি আমার নাম বিক্রি করে খাবেন না? তারপরও আপনি আজ আবার আমাকে নিয়ে একজনের সঙ্গে কথা বলেছেন। আরে আপনি সেটা জানলেন কি করে? আপনি কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছেন নাকি? কেউ যদি আমার নাম বিক্রি করে খেতে পারে তাহলে তার পিছনে ঘুরে গোয়েন্দা লাগানো, ওটা তো খুব কঠিন কিছু নয়। এখন আপনি বলেন, আপনি কেন আমার নাম বিক্রি করে খাচ্ছেন? দেখুন প্লিজ, আপনি একটু শান্ত হন, আমি সবটা আপনাকে বুঝিয়ে বলছি। আসলে আমি তো গ্রামে থাকি, দেখতেও মাশাল্লাহ, তাই ছেলেরা সব সময় আমাকে বিরক্ত করতেই থাকে। আর তখনই আমি আপনার ব্যাপারে একজনের কাছ থেকে জানতে পারি, তাই আমি সবার কাছে বলে বেড়াই যে আপনি আমার বয়ফ্রেন্ড। কোনো ছেলে যখন আমাকে বিরক্ত করতে আসে আর যখন সে জানতে পারে আপনি আমার বয়ফ্রেন্ড, তখন আমাকে আর বিরক্ত করে না, সেখান থেকে সোজা পালিয়ে যায়। কিন্তু এখন যদি আমি আপনাকে বলি এতদিন ধরে আমার নাম বেঁচে খাওয়ার জন্য এখন আপনাকে পানিশমেন্ট পেতে হবে, তখন আপনি কি করবেন? না প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমি না বুঝে এরকম করে ফেলেছি, আর কখনো এরকম কল্পনা জুড়ে আপনি আমাকে ক্ষমা করে দিন। না ডার্লিং, সেরকমটা হবে না। তুমি যখন ভুল করেছো তখন ভুলের মাসুল তোমাকে দিতেই হবে। পানিশমেন্ট তোমাকে পেতেই হবে। পানিশমেন্ট পাওয়া ছাড়া তোমার আর কোনো পথ খোলা নেই। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এমন করব না, এই যে আপনাকে কথা দিচ্ছি। আপনার কথাই তো আমার সেরকম কোনো লাভ হবে না, তাই আমি ঠিক করেছি, আপনি যখন সবার কাছে বলে বেরিয়েছেন যে আমি আপনার বয়ফ্রেন্ড, তাই আমি আপনাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। শুধু গার্লফ্রেন্ড বললে ভুল হবে, আমি আপনাকে আমার বউ বানাতে চাই। না, দয়া করে আপনি এরকমটা করবেন না। আপনার মতো মাফিয়া আর বউ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি কোনোদিনও ক্ষমা পাবেন না, আপনাকে আমার বউ হতেই হবে। এরপর নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল ডাটা অফ করে অফলাইন হয়ে গেল আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে নেহা মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, এটা আমি কি করলাম? নিজের বিপদ নিজেই ডেকে আনলাম কেন? আমি এরকমটা করতে গিয়েছিলাম, এখন কি আমাকে সত্যি সত্যি ওই মাফিয়ার বউ হতে হবে? তাহলে তো আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই আরো 2 দিন চলে গেল। সেদিন হঠাৎ করেই নেহার বাসার সামনে কুরিয়ার অফিস থেকে একজন লোক আসলো। আপনাদের বাড়ির ঠিকানা দিয়ে নেহা নামের একজনের কাছে এই পার্সেলটা এসেছে। আমিও রাম্মু। আমার মেয়েকে আবার কে পার্সেল পাঠালো? কে পাঠিয়েছে তার নাম ঠিকানা তো এখানে কিছু লেখা নেই, তবে এখানে আপনাদের বাড়ির ঠিকানাটা দেওয়া আছে আর আপনার মেয়ের নাম লেখা আছে। আপনার মেয়েকে বলুন পার্সেলটা রিসিভ করতে, আমার আবার কাজ আছে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আমার মেয়েকে ডেকে দিচ্ছি। এই বলে নেহার আম্মু সেখান থেকে বাড়ির ভিতরে চলে গেল।
নেহা তখন নিজের রুমে বসে পড়াশোনা করছিল। নেহার আম্মু নেহার রুমে গিয়ে নেহাকে বলতে লাগলো, নেহা, কেউ একজন তোমার নামে একটা পার্সেল পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তার নাম, ঠিকানা কোনো কিছুই দেওয়া নেই। রাইডার তোমাকে পার্সেল দিতে এসেছে, বললো পার্সেল রিসিভ করতে। আরে আমাকে আবার কে পার্সেল পাঠাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এই বলে নেহার রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে আসে আর দেখে রাইডার দাঁড়িয়ে আছে। তখন সে রাইডারের কাছে জিজ্ঞাসা করে, দেখুন, আমার মনে হয় আপনি জানেন এই পার্সেলটা কে পাঠিয়েছে, তাই আমাকে বলুন কে পাঠিয়েছে। আমি জানলে অবশ্যই আপনাকে বলতাম। আমি সত্যি জানি না এই পার্সেলটা আপনাকে কে পাঠিয়েছে। যাই হোক, আপনি এখানে একটা সাইন করে দিন। আমার আবার অনেকগুলো পার্সেল জমা পড়ে আছে, এগুলো ডেলিভারি করতে হবে। আচ্ছা ঠিক আছে, দিন, আমি সাইন করে পার্সেল রিসিভ করছি। এই বলে নেহা রাইডারের কাছ থেকে পার্সেলটা রিসিভ করে নেয় আর বাসার ভিতরে চলে যায়। তখনই তার মনে কৌতূহল জাগলো কে এই পার্সেলটা পাঠিয়েছে আর এর ভিতরে কি আছে। এসব চিন্তা করতে করতে সে পার্সেলটা খুলতে লাগলো। পার্সেলটা খুলে এসে দেখতে পেল এর ভিতরে একটি শাড়ি আর কিছু অর্নামেন্টস রাখা আছে। সে ভাবতেই পারছে না এগুলো। তখনই হঠাৎ তার মনে পড়লো কেউ হয়তো ভুল করে এগুলো তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। যাই হোক, যদি এরকমটাই হয় তাহলে কেউ না কেউ তো অবশ্যই যোগাযোগ করবে। এগুলো ভাবতে ভাবতেই নেহা পার্সেলটা রেখে দিল। সেদিন রাতের বেলা হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। নেহা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, হ্যালো মাই ডিয়ার সুইটার, আমার গিফট তোমার পছন্দ হয়েছে? কে আপনি, আর কিসের গিফটের কথা বলছিলাম যে সেটাই বুঝতে পারছি না। উফ সুইটার, আমি সেই তোমার কল্পনার বয়ফ্রেন্ড। আমি তোমার জন্য আজ একটা শাড়ি আর কিছু অর্নামেন্টস গিফট পাঠিয়েছি। তুমি কি সেগুলো পেয়েছো কিনা এটাই জানতে চেয়েছি। ও, তার মানে এই জিনিসগুলো আপনিই পাঠিয়েছেন আমাকে? হ্যাঁ, এগুলো আমি তোমাকে পাঠিয়েছি আর এগুলো কাল পড়বে আর তারপর আমাকে ছবি পাঠাবে। আমি দেখতে চাই তোমাকে দেখতে কেমন। আমি অচেনা অজানা কারোর গিফট নেই না। আর আমি এটা রিসিভ করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি এটা ব্যবহার করব। আমি এটা কোনোদিনও ব্যবহারও করব না। আপনি আপনার ঠিকানা দিন, আমি এটা আপনাকে রিটার্ন করতে চাই। ও মা, তুমি এমন কথা বলছো কেন? আমি না তোমার বয়ফ্রেন্ড? আর বয়ফ্রেন্ডের দেওয়া গিফট কেউ কখনো ফিরিয়ে দেয় নাকি? তুমি কাল এগুলো পড়বে আর এগুলো পড়ে তারপর আমাকে ছবি তুলে পাঠাবে। এটাই আমার শেষ কথা। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার পাওয়া খুব কঠিন কিছু নয়। আমি যেখানে তোমার ফেসবুক আইডি জোগাড় করতে পেরেছি সেখানে তোমার নাম্বার পাওয়াটা কি আমার জন্য খুব কঠিন কিছু? যাই হোক, তোমাকে যেটা বলেছি সেটাই করবে। কাল আমার দেওয়া গিফটগুলো পড়ে তারপর আমাকে ছবি পাঠাবে। আমি আপনাকে বললাম না আমি অপরিচিত কারো কাছ থেকে দেওয়া কোনো কিছু ব্যবহার করি না। দেখো, তুমি কিন্তু আমার সম্পর্কে ডিটেলসে সব কিছুই জানো, তাই এমন কিছু করবে না যাতে আমি প্রচণ্ড পরিমাণ ক্ষেপে যাই। আর যদি আমি ক্ষেপে যাই তাহলে এর পুরো নাম কি হবে সেটা কিন্তু তুমি আন্দাজ করতে পারছো। সো যা করবে চিন্তা ভাবনা করে করবে। এই বলে দিল ফোনটা কেটে দিল। আর নেহা মনে মনে ভাবতে লাগলো, কেন নিজে নিজেই খাল কেটে কুমির আনতে গেলাম? যদি সবার সঙ্গে এরকম কথা না বলতাম, তাহলে তো আর আজ আমাকে এই বিপদে পড়তে হতো না। যাই হোক, যা হয় দেখা যাবে। এই বলে নেহা ফোনটা রেখে নিজেরই কাজ করতে থাকে। পরের দিন দুপুর 2টার দিকে নেহার নাম্বারে একটা মেসেজ আসে। কি ব্যাপার সুইটার, তোমাকে না বলেছিলাম আমার পাঠানো শাড়িটা পরে ছবি পাঠাতে, কিন্তু তুমি এটা করলে না কেন? আমি তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এই 1 ঘন্টার মধ্যে আমাকে ছবি পাঠাবে। তা না হলে কিন্তু আমি নিজেই তোমার বাসা পর্যন্ত চলে আসব। আর তারপর কি হবে সেটা আশা করি না বললেও চলবে। মেসেজটা দেখে নেহার মনে অনেকটা ভয় কাজ করতে লাগলো। এই ছেলেটা যদি সত্যি সত্যি নেহার বাসায় চলে আসে তাহলে কি হবে। তাই সে তাড়াহুড়ো করে ওই শাড়িটা পরে নিল আর তারপর রেডি হয়ে বাড়ির বাগানের দিকে চলে গেল ছবি ওঠানোর জন্য। আর তারপর বেশ কয়েকটা ছবি উঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিল। তখনই নীল তাকে মেসেজ দিল। বাহ, অপসরিটাকে তো শাড়ি পরলে ভালোই লাগে। আমি সত্যি বলছি, তোমাকে বউ বানাতে পারলে আমার খুব ভালো লাগবে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। আমি আপনার মতো গুন্ডা মাস্তানের বউ হতে চাই না। প্লিজ আমাকে রেহাই দিন। তাছাড়া আমার আব্বু আম্মু কোনোদিনও আপনার মতো মাস্তানের সঙ্গে আমাকে বিয়ে দিবে না। দেখো,
তুমি যখন আমার সম্পর্কে জানো তখন আমি কি করতে পারি আর কি করতে পারি না সে সম্পর্কেও খুব ভালো করে জানো। তাই প্লিজ আমার সঙ্গে ঝামেলা করো না। তোমায় ভালোবেসে ফেলেছি যে, ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সহজ নাকি? আজ না হোক কাল তোমাকে আমি আমার বউ বানিয়েই ছাড়বো। এই বলে নীল নেহার সঙ্গে কথা বলা শেষ করে ফোন রেখে দেয় অপরদিকে। তখনই নীলের আম্মু নীলকে ডাকতে থাকে। এই নীল, কোথায় তুই? একবার তাড়াতাড়ি এদিকে আয় তো। আম্মু বলো কি হয়েছে? তুমি এভাবে তাড়াহুড়ো করে আমাকে ডাকছো কেন? বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। আসলে তুই জানিস তো, আমাদের পাড়ার তোর রফিক চাচার মেয়ের বিয়ে ছিল আজকে, কিন্তু মেয়েটাকে অন্য একটা ছেলে ভালোবাসে। আর এখন ওই ছেলেটা ওই বাড়িতে এসে ঝামেলা করছে। এসব তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এটা বলেছো, মেয়েটাও কি ওই ছেলেটাকে ভালোবাসে নাকি? আরে না বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ছেলেটা একটু ফাজিল টাইপের বলতে পারিস। মেয়েটা যখন ভার্সিটিতে যেত তখন মেয়েটাকে ডিস্টার্ব করতো। মেয়েটা ওই ছেলেটাকেই একটু পছন্দ করে না। আর বলতে পারিস এই কারণেই সে তার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিচ্ছে। তাছাড়া এটা তো আমাদের পাড়ার সবাই জানে, এই মেয়েটা পড়াশোনায় খুবই ভালো। পড়াশোনা করে একটা চাকরি বাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু এই ছেলেটার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েটা বিয়ে করতে চলেছে। কিন্তু এখানে এসেও ঝামেলা শুরু হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। এটা তো তোমরা আমাকে আরো আগে বললেই পারতে। তাহলে তো কবে এই ঝামেলার সমাধান হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, তুমি নিশ্চিন্তে থাকো। আমি ওখানে যাচ্ছি, সমস্যার সমাধান করে তারপরেই ফিরবো। এই বলে নীল বাসা থেকে বের হয়ে গেল সোজা তাদের পাশের বাড়িতে। সেখানে গিয়ে সে দেখতে পেল সত্যি সত্যি ওরকম ঝামেলা হচ্ছে। তখনই নীল ওই ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে উদ্দেশ্য করে বলল। এই বিজয়, কি সমস্যা তোর? তুই এখানে ঝামেলা করছিস কেন? দেখ নীল, আমি খুব ভালো করেই জানি তুই এখানে কেন এসেছিস। আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই এখান থেকে চলে যা। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে আসিস না। দেখ, আমার নাক যখন আছে তখন তো সেটা বলতেই পারে। এটা যে তোর আমি বাধা দিয়ে রাখতে পারি না। এখন তোকে যেটা জিজ্ঞাসা করছি তুই আমাকে সেটাই বল। তুই এখানে কেন এসেছিস? আর এখানে ঝামেলাই বা কেন করছিস? আমার ভালোবাসার মানুষের অন্য একটা মানুষের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে আমি ঝামেলা করব না তে কি করব? তুই কি তোর ভালোবাসার মানুষকে নিজের ইচ্ছায় অন্য একজনের হাতে তুলে দিবি নাকি? তুই রূপাকে ভালোবাসিস, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সঙ্গে। রূপা যদি বলে সেও তোকে ভালোবাসে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনের বিয়ে দেব। কিন্তু যদি রূপা একটাবার অস্বীকার করে যে সে তোকে ভালোবাসে না, তাহলে তোর কি পরিণাম হবে সেটা তুই ভাবতেও পারছিস না। এই বলে নীল বিজয়ের হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল, যেখানে রূপা বসেছিল। ঠিক ওই ঘরটাই রূপা তাদের দুজনকে এভাবে রুমে ঢুকতে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই রূপা, তুই কি বিজয়কে ভালোবাসিস? একদম সত্যি কথা বলবি। আর আমার সঙ্গে মিথ্যে কথা বলে এর পরিণাম কি হয় সেটা তো তুই খুব ভালো করেই জানিস। নীল ভাইয়া, এইসব তুমি কি বলছো? কেন এই বখাটে ছেলেকে আমি কেন ভালোবাসতে যাব? তুমি তো জানোই আমার কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বাবা মায়ের পাশে দাঁড়াবো। কিন্তু এই ছেলেটা ইদানিং আমাকে এত পরিমাণ বিরক্ত করা শুরু করে দিয়েছে যে আমার ভার্সিটি যাওয়া বন্ধ হওয়ার উপক্রম। তাই তো আমি বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চলেছি, আর এখানে এসে ঝামেলা শুরু করে দিয়েছে। কিন্তু বিজয় তো বলছে বিজয় নাকি তোকে ভালোবাসে, আর তোদের মধ্যে নাকি ভালোবাসার সম্পর্ক আছে। না নীল ভাইয়া, ও একদম মিথ্যে কথা বলছে। ওর সঙ্গে আমার কেন ভালোবাসার সম্পর্ক থাকতে যাবে? তাছাড়া তুমি তো পাড়াতেই থাকো, কখনো কি আমার সম্পর্কে এরকম কোনো কথা শুনেছো যে আমি কোনো ছেলের সঙ্গে প্রেম করে বেরিয়েছি? হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানতাম। তাই আমি বিজয়ের সামনে তোকে দিয়ে এটা বলাতে চেয়েছিলাম, তাই বিজয়কে এখানে নিয়ে এসেছি। রফিক চাচা, আপনি আপনার মেয়ের বিয়ে শুরু করেন। এরপর যদি কোনো ঝামেলা হয় সেটা আমি সামলে নেব। বিজয়, তুই চল আমার সঙ্গে। না, আমি যাব না এখান থেকে। আমি কোনোভাবেই যাব না। আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে যাবে, এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমি আমার ভালোবাসার মানুষকে কোনোভাবেই হারাতে পারবো না। রূপা কি বলেছে সেটা তুই শুনতে পাসনি নাকি? রূপ তার মা বাবার হয়ে মিথ্যে কথা বলেছে, কিন্তু রূপকে আমি ভালোবাসি।
সেও আমাকে ভালোবাসে। আমি রূপকে এখান থেকে নিয়ে তারপরে যাব। রূপকে ছাড়া আমি এখান থেকে এক চুলও নড়ব না। আমি বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। এটা বলে নীল তখনই আর এক মুহূর্তও দেরি না করে বিজয়কে মারতে শুরু করে। এমন মার মারে বিজয় উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত রাখে না, আর তারপর সেখান থেকে সোজা হসপিটালে পাঠিয়ে দেয়। আর এদিকে রূপার বিয়েও প্রায় শেষের পথে। তখনই নীল আবার রূপার সঙ্গে দেখা করতে আসে। রূপা, ঝামেলা সব শেষ করে দিয়েছি। এখন তুই নিশ্চিন্ত মনে শ্বশুর বাড়ি যেতে পারিস। বিজয় আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়ানোর সাহসটাও দেখানোর সাহস পাবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ নীল ভাইয়া। তুমি না থাকলে আজ হয়তো আমার বিয়েটাই হতো না, আর সারা জীবন হয়তো আমাকে একটা সমস্যার সম্মুখীন হয়ে বেঁচে থাকতে হতো। আরে, ধন্যবাদ দেওয়ার কি আছে? তুই তো আমার বোনের মতোই। আর ভাই হয়ে বোনের এইটুকু উপকার যদি করতে না পারি, তাহলে আমি কেমন? আচ্ছা ঠিক আছে, এখন তুমি নিশ্চিন্ত মনে শ্বশুর বাড়ি যাও। এই বলে নীল বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে আসতে তার আম্মু তাকে বলতে থাকে। কি ব্যাপার নীল, ঝামেলা শেষ করে এসেছিস তো? এটা নিয়ে আবার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না তো? না, একদমই হবে না। আর তুমি তো তোমার ছেলের সম্পর্কে খুব ভালো করেই জানো। তোমার ছেলে যখন কোনো সমস্যা সমাধান করতে যায়, তখন সেটা সমাধান না হওয়া পর্যন্ত সে এর পিছু ছাড়ে না। হ্যাঁ, সেটা তো আমি জানি, আর জানি বলেই তো তোকে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন নিজের রুমে গিয়ে বিশ্রাম কর। আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, খাবারটা খেয়ে নিস। নীল তখন কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলে কিছুক্ষণ পর আম্মু তার ছোট বোনকে দিয়ে তার জন্য খাবার পাঠায়। অপরদিকে নীল নেহাকে মেসেজ করছিল। আমার জান পাখিটা কে করছে? মেসেজটা নেহার কাছে পৌঁছানোর আগেই নীলের ছোট বোন প্রিয়া সেটা দেখে ফেলে। কি ব্যাপার, আমার হাপা কুপা ভাইটাও দেখছি প্রেমে পড়তে শুরু করছে নাকি? ওই দেখো, একদম বেশি কথা বলার চেষ্টা করবি না। আমি প্রেম করতে যাব কেন? আর তোকে কে বলেছে আমি প্রেম করছি? এই তো আমি দেখতে পেলাম তুমি কাউকে কিছু একটা মেসেজ করলে, আর আমাকে দেখে তাড়াহুড়া করে মোবাইলটা লুকিয়ে ফেললে। এটা মানুষ তখনই করে যখন মানুষ কারো প্রেমে পড়ে। দেখো, দেখ, একদম বেশি পাকনামো করবি না, তাহলে কিন্তু চটকানা মেরে তোর সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম। এত কথা বলতে তোকে কে বলেছে? আরে ভাই, আমি এত কথা কোথায় বললাম? আচ্ছা প্লিজ একটাবার দেখা না, আমার হুবো ভাবিটাকে দেখা না। দেখি আমার হুবো ভাবি কতটা সুন্দর, যার মুখ দেখে আমার ভাই প্রেমে পড়ে গেছে। যেখানে কিনা আমার ভাই কোনো মেয়ের সঙ্গে নিজে থেকে কথাই বলতে চায় না। তুই যাবি এখান থেকে না মাইর খাবি? কোনটা করবি তুই সেটাই ঠিক কর। এখানে দাঁড়িয়ে থেকে মাইর খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার। আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে প্রিয়া সেখান থেকে চলে গেল। আর নীল খাবার খেয়ে বিশ্রাম নিতে লাগলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়া নীলকে ডাকতে থাকে। এই ভাইয়া ভাইয়া, কোথায় তুই? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠ, আমাকে আজকে কলেজে পৌঁছে দিবি। সাত সকালবেলা আমার ঘুমের 12টা না বাজালে তোর ভালো লাগে না বুঝি? কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিস? তুই তো খুব ভালো করে জানিস সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারি না। আরে ভাইয়া, আমার ড্রাইভার আঙ্কেলের শরীরটা আজকে ভালো নেই, তাই উনি আমাকে কলেজে পৌঁছে দিতে পারবেন না। তো কি হয়েছে? আজ কলেজে যেতে হবে না? একদিন কলেজে না গেলে সেরকম কোনো ক্ষতি হবে না। আরে ভাইয়া, তুমি জানো না আগামী সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা শুরু হতে চলছে। এখন প্রত্যেকটা ক্লাস করা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই একটু তুই আমাকে আজ কলেজে পৌঁছে দিয়ে আয়। দূর, একটু শান্তি মতো ঘুমাতেও দিলি না। আচ্ছা ঠিক আছে, যা রেডি হও, আমি আসছি। এই বলে নীল বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। তারপর প্রিয়াকে নিয়ে তার কলেজে চলে আসলো। প্রিয়া গাড়ি থেকে নামার পর নীল গাড়ি থেকে নামলো। তখনই হঠাৎ কলেজের কিছু বখাটে ছেলে প্রিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকলো। সুন্দরী, কি ব্যাপার? প্রতিদিন তো ড্রাইভার নিয়ে কলেজে আসিস, আর আজ দেখছি একদম বয়ফ্রেন্ডের নিয়ে চলে এসেছিস। একদম মুখ সামলে কথা বলবি। তারপর কিছু বলতে চাইলে নীল তাকে কিছু বলতে না দিয়ে ক্লাসরুমে চলে যেতে বলে। আর প্রিয়াকে এটা বলল যে সে এই ব্যাপারটা দেখে নেবে। এদিকে প্রিয়া তার ভাইয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করে, তাই সে কোনো কথা না বলে চুপচাপ নিজের ক্লাসরুমে চলে গেল। আর এদিকে বখাটে ছেলেগুলো প্রিয়াকে দেখে হাসতে লাগলো।
ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। কি ব্যাপার, তোমরা ওকে নিয়ে এভাবে মজা করছো কেন? মজা করবো না তো কি করবো? এতদিন তো ও ড্রাইভার নিয়ে কলেজে আসতো, আর আজ একদম বয়ফ্রেন্ড নিয়ে কলেজে এসেছে। আমরা যে কলেজে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেগুলো রয়েছি, আমাদের দিকে একটাবার পাত্তাও দেয় না, আর সেখানে কিনা বাইরে থেকে বয়ফ্রেন্ড নিয়ে আসে। তোমরা কি করে জানলে যে আমি ওর বয়ফ্রেন্ড হই? এখানে জানার আর বোঝার কি আছে, দেখেই মনে হচ্ছে। দেখো, চোখের দেখা সব সময় ঠিক হয় না, লোকের দেখাই ভুল থাকতে পারে। তাই আমি তোমাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। কোনো মেয়েকে ইফটিজিং করার আগে বুঝে নিবে এটা তার বয়ফ্রেন্ড নাও হতে পারে। আর ইফটিজিং করবেই বা কেন? তোমরা তো কলেজে পড়াশোনা করতে এসেছো, এখানে কোনো মেয়েকে টিচ করার অধিকার তো তোমাদের নেই। নীলের এই কথাটা শুনে উপস্থিত সবকটা ছেলে হো হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো। এ রাজ, শুনেছিস কি বলেছে? কলেজের সিনিয়র আমরা, বুঝতে পারছো? এখানে আমরা কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের সঙ্গে না গলাতে এসো না। আরে ভাই, আমি তোমাদের সঙ্গে নাক গলাতে কেন যাব? শুধু তোমাদেরকে ছোট্ট একটা ভুল ধরিয়ে দিতে চাই। তোমরা হয়তো জানো না কার সঙ্গে তোমরা টিচ করছো। ওমা, তাই নাকি? তাহলে তুই বলে দে আমরা কার সঙ্গে ঠিক করেছি। আমি বললে তো তোমাদেরকে এখানে বলতে পারবো না। আমি যদি তোমাদেরকে এটা বলি তাহলে তোমাদেরকে আমার সঙ্গে একটু বাইরে যেতে হবে, কারণ এটা তো কলেজ ক্যাম্পাস, এটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সবাই শিক্ষা গ্রহণ করতে আসে, কুশিক্ষা নয়। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো আমার সঙ্গে। এই বলে নীল ওই ছেলেগুলোকে নিয়ে সোজা একটা খোলা মাঠে চলে আসলো। ছেলেগুলো গাড়ি থেকে নেমে চারপাশটা একবার ভালো করে দেখে নিল, আর তারপর নীলের দিকে তাকিয়ে বলতে লাগলো। এই, তুই আমাদেরকে এখানে নিয়ে এসেছিস কেন? ও মা, তোমরাই না একটু আগে বললে কার সঙ্গে টিচ করছো এটা জানতে চাও। এটা জানানোর জন্যই তো আমি তোদেরকে এখানে নিয়ে আসলাম। এটা একটা খোলা মাঠ। আমার চোখ দুটো একদম সম্পূর্ণ ঠিক আছে, আমি নিজেও দেখতে পাচ্ছি এটা একটা খোলা মাঠ। আর তোমাদেরকে এখানে এই জন্য নিয়ে এসে যে এখানে চারপাশে কেউ নেই, এখানে তোমাদের সঙ্গে যাই কিছু করি না কেন তার স্বাক্ষর প্রমাণ দেওয়ার জন্য কেউ থাকবে না। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে হবে না, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এই বলে নীল সবকটাকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো। মার খেয়ে সব কয়টার অবস্থা একদম দফা রফা। সবগুলোকে ইচ্ছা মতো মার দিয়ে তারপর নিয়ে বলতে লাগলো। ঢাকা শহরে থাকিস যখন, তখন নীল ইমতিয়াজের নাম নিশ্চয়ই শুনেছিস, তাই না? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি নীল ইমতিয়াজ, আর আমার বোনের তার সঙ্গে তোরা টিচ করার চেষ্টা করিস। বস, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আর কখনো এরকম করব না। আপনার বোনকে আমরা নিজের বোনের মতো দেখবো। এখন থেকে আপনার বোনকে সবসময় আমরা পাহারা দিয়ে রাখবো। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আপনাকে চিনতে পারিনি। তাহলে এই কথাটা সব সময় মাথায় রাখবি। আমি নীল ইমতিয়াজ, আর আমার বোনের সঙ্গে আর ইফটিজিং করার চেষ্টা করিস, আজকের পর যদি কখনো শুনেছি আমার বোন বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় পৌঁছানো পর্যন্ত কোনো জায়গায় কোনোভাবে ঝামেলায় পড়েছে, তাহলে এর পরিণাম কিন্তু তোদেরকে ভোগ করতে হবে, এটা মনে রাখিস। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বোন মানে আমাদের সবার বোন। আমরা সবাই তাকে সেফটি দেওয়ার চেষ্টা করব। আমরা নিজ দায়িত্বে তাকে কলেজ থেকে বাসা পর্যন্ত পৌঁছায় দেব। আর এর মধ্যে যদি কেউ তাকে ডিস্টার্ব করে তাহলে তাকে বুঝিয়ে দেব যে প্রিয়ানীল ইমতিয়াজের বোন। ঠিক আছে, তাহলে এটা সব সময় মাথায় রাখবি। এই বলে নীল সেখান থেকে ওই ছেলেগুলোকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তারপর তাদেরকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পরে ও বাড়িতে চলে আসলো। অপরদিকে পরের দিন সকালবেলা যখন প্রিয়া কলেজে গেল, তখন সবগুলো ছেলে দৌড়ে এসে প্রিয়ার পায়ে পড়ে যায় আর প্রিয়ার পায়ে জড়িয়ে ধরে বলতে থাকে। প্রিয়া বোন আমার, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার সঙ্গে এতদিন যা কিছু করেছি না জেনে করেছি, তুমি আমাদেরকে নিজের ভাই মনে করে ক্ষমা করে দাও। এখন থেকে তোমার প্রোটেক্টের ব্যবস্থা আমরা করব। আরে তোমরা কি করছো? তোমরা আমার পা জড়িয়ে ধরছো কেন? প্লিজ আমার পা ছাড়ো। দূরে গিয়ে কথা বলো। না বোন, তুমি আমাদেরকে যতক্ষণ এটা বলবে যে তুমি আমাদেরকে ক্ষমা করেছো ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পা ছাড়বো না। তুমি আগে আমাদেরকে এটা বলো যে তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে, তাহলে আমরা তোমার পা ছেড়ে সরে দাঁড়াও। আর তা না হলে এখানেই তোমার পা জড়িয়ে ধরে থাকবো। প্লিজ বোন আমার, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি।
আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। তবে বলে দিলাম একটা কথা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার ভাইয়ের জন্য তোমরা আমাকে নিজের বোনের মনে করছো, কিন্তু ঠিক আছে, অন্য মেয়েদের সঙ্গে ঠিক ইপটিজিং করবে এটা কিন্তু আমি জানি না। তোমরা যেমন আমাকে নিজের বোন পরিচয় দিয়েছো, তেমন আমার মতো অন্য একটা মেয়েরও কিন্তু নিজের বোনের মতোই দেখতে হবে। কখনো কোনো মেয়ের সঙ্গে ইপটিজিং করতে পারবে না। ঠিক আছে বোন, তাই হবে। তুমি যা বলবে আমরা তাই করবো, কিন্তু তারপর তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এবার আমার পথ থেকে সরে দাঁড়াও, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। এই বলে ওই ছেলেগুলোর পাশ কাটিয়ে প্রিয়া নিজের রুমে চলে গেল। এদিকে 2 দিন কেটে গেল, নেহাকে নীল ফোন করে না। তখনই হঠাৎ নেহার কেমন যেন একটা ফিল হলো। নেহা মনে মনে ভাবতে লাগলো, ওই ছেলেটা কেন আজ 2 দিন ধরে আমাকে ফোন করছে না? তবে কি ছেলেটার কোনো সমস্যা হয়েছে নাকি? আমি নিজে একবার ফোন করে দেখি না কি হয়েছে। এই কথাটা মনে মনে ভেবে নেহা তখনই নীলের নাম্বারে ফোন দেয়। 2-3 বার রিং হওয়ার পরেই ফোনটা রিসিভ করে। কিন্তু ওই দিন ফোনটা রিসিভ করে প্রিয়া আসলে নীল নিজের মোবাইলটা রেখে বাড়ির বাইরে গিয়ে একটু কাজ করছিল। আর এদিকে ফোনটা বাজতেছে দেখে প্রিয়া এসে ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি নেহা বলছি। এই ফোনটা যার, সে কোথায়? ভাইয়ার তো বাড়ির বাইরে একটু কাজ আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। ইনফ্যাক্ট এই নামে আমার ভাইয়ের পরিচিত কেউ আছে সেটাও তো আমার জানা নেই। তখনই নেহার মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তখনই সে প্রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওমা, তাই নাকি? তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার ভাইয়ার হবু বউ, মানে তোমার হবু ভাবি বলছি। ও, তার মানে আমার ধারণা ঠিক, ভাইয়া লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। তোমার ভাইয়া লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ভাইয়া কি আসলেই মাস্তান? মানে আমি নীল ইমতিয়াজের কথা বলছি। হ্যাঁ, একদমই তাই। কিন্তু তুমি কি আমার ভাইয়ার ব্যাপারে কোনো কোনো কিছু জানো নাকি? আই এম আই মিন, তুমি যে কোনো কিছু না জেনে ভাইয়ার সঙ্গে সম্পর্ক করছো নাকি? না, আসলে সেই রকম কোনো ব্যাপার না। আমি তাহলে ফোনটা রাখছি। এই বলে ফোনটা কেটে দেয়। আর সে মনে মনে ভাবতে থাকে, তবে কি সত্যি সত্যি ইমতিয়াজের সঙ্গে কথা বলছিল এতদিন ধরে? যদি এই ছেলেটা সত্যি সত্যি নীল ইমতিয়াজ হয়ে থাকে তাহলে তো তার কপালটাই গেল। এই ছেলে তো 24 ঘন্টাই তার উপরে নজর রাখছে। তাহলে কি হতে চলেছে তার সঙ্গে? তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি। এদিকে নীল তার কাজ শেষ করে নিজের রুমে আসে। আর কখন এসে ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়েই দেখে নেহা তাকে ফোন করেছিল আর কেউ একজন রিসিভ করে কথা বলেছে। তখনই তার মনে অজানা এক ভয় কাজ করতে থাকে। কে এই ফোনটা রিসিভ করেছে আর কে নেহার সঙ্গে কথা বলেছে? এই কথার চিন্তা করতে করতে এসে তার বোন প্রিয়াকে নিজের রুমে ডেকে নিয়ে আর বলতে থাকে, আমার ফোনে কেউ একজন ফোন করেছিল। এই ফোনটা কে রিসিভ করেছে? তোমার ফোনে কে ফোন করছে আর কে রিসিভ করছে এটা আমি কি করে জানবো? তোমার ফোনটা সব সময় তোমার সঙ্গেই থাকে, তাহলে আমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি আমার ফোনটা রুমে রেখে একটু বাড়ির বাইরে কাজ করতে গিয়েছিলাম। তখনই আমার ফোনে কেউ একজন ফোন করে। আর এই ফোনটা কেউ রিসিভ করেছে। আমাকে সত্যি কথা বলো, আমার মনে হয় ফোনটা তুই রিসিভ করেছিলি। আরে না ভাইয়া, একদমই নয়। আমি কেন তোমার ফোন রিসিভ করব? যা করতে যাব, আমি একদমই তোমার ফোন রিসিভ করিনি। তাহলে ফোনটা কে রিসিভ করেছে? আম্মু তো বাড়িতে নেই। আম্মু তো ছোট খালামণির বাড়িতে গেছে। তাহলে কি ভূতে এসে ফোনটা রিসিভ করেছে নাকি? এটা আমি কি করে বলবো? আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না। এই বলে প্রিয়া সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল বিছানার উপর বসে থেকে ভাবতে লাগলো কে কে নেহার ফোন রিসিভ করেছিল। এসব কথা ভাবতে ভাবতে নীল আবারও নেহার নাম্বারে ফোন দেয়। কয়েকবার ফোন হওয়ার পর নেহা ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, কি ব্যাপার? আপনি আমাকে ফোন করেছেন কেন? কেন? ভালোবাসার মানুষটাকে ফোন করতে কারণ লাগে নাকি? দেখুন, আমি আপনার ভালোবাসার মানুষ নই। আর আপনার ভালোবাসার মানুষ হওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। আপনার মতো মাস্তান কোনোদিনও কোনো মেয়ের ভালোবাসার মানুষ হতে পারে না। আর আপনার মতো মাস্তানকে কোনো মেয়ে কোনোদিনও নিজের ভালোবাসার মানুষ বানাতেও চাইবে না। আপনি প্লিজ আমার জীবন থেকে সরে যান। আমার জীবনটা অনেক সুন্দর।
আমি আমার এই সুন্দর জীবনটাকে নরকে পরিণত করতে চাই না। এই বলে নেহা ফোনটা কেটে দেয়। তারপর চলে গেল বেশ কিছুদিন। এদিকে দেখতে দেখতে নেহার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু নেহার এবারের পরীক্ষার প্রস্তুতি খুব একটা ভালো নয়। এইসব চিন্তা করতে করতেই নেহা বাসার ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই হঠাৎ ফোনটা বেজে ওঠে। নেহা মোবাইলটা হাতে নিয়ে দেখে নীল ফোন করেছে। আর এদিকে নেহার এমন মেজাজ খারাপ হচ্ছে, এটা বলে বোঝানোর মতো না। একটা মানুষকে বারবার এভয়েড করার পরও কেন ছ্যাঁচড়াইয়ের পেছনে পড়ে আছে। এইসব চিন্তা করতে করতে নেহা ফোনটা রিসিভ করে, আর ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে নীল বলতে থাকে। কি ব্যাপার সুইটহার্ট, ফোন রিসিভ করতে এত দেরি করলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আর আমি কেন ফোন দিতে ফোন দেরিতে রিসিভ করেছি সেটার কৈফিয়ত কি আমি আপনাকে দিতে হবে নাকি? এভাবে কেন বলছো? ভালোবাসার মানুষের সাথে এভাবে কেউ এভাবে কথা বলে না জান। ভালোবাসার মানুষকে ভালোবেসে কথা বলতে হয়। যাই হোক, আমার মনে হয় তুমি স্মোক করছিলে। হ্যাঁ, আমি স্মোকিং করি। তাতে কি? আপনার আপনার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আপনি আমাকে ফোন করবেন না। তোমার নিঃশ্বাস, এই শব্দ শুনে বুঝতে পারছিলাম তুমি স্মোক করছো। তুমি স্মোক করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে যখন থাকবে তখন কিন্তু এসব করা একদম চলবে না। তুমি যখন আমার কাছে চলে আসবে তখন তোমাকে এসব স্মোক করা ছেড়ে দিতে হবে। আপনার কাছে তো আমি যাচ্ছি না, তাহলে স্মোক করা ছাড়ার কথা আসছে কোথা থেকে? তোমাকে আসতে হবে না, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো জান। আচ্ছা যাই হোক, বাদ দাও ওসব কথা। আমি শুনলাম আগামীকাল থেকে নাকি তোমার ভার্সিটির এক্সাম, তো এক্সাম প্রিপারেশন কেমন নিয়েছো? আমার এক্সামের প্রিপারেশন যাই হোক না কেন, সেটা জেনে তো আপনার কোনো লাভ নেই। ওমা, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র জানেমান, তোমার ব্যাপারে সবকিছু খোঁজ খবর তো আমাকে নিতেই হবে। দেখুন, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। দয়া করে এসব ফালতু কথা বলা থেকে দূরে থাকুন, আর আমাকে একটু শান্তিতে আমার মতন বাঁচতে দিন। কিন্তু আমি তো তোমাকে আমার কাছে নিয়ে আসতে চাই। রাখেন তো আপনার ফালতু কথা। আপনার ফালতু কথা শুনতে আমার একদম ইচ্ছে করছে না। আপনি দয়া করে আমাকে আর ফোন মেসেজ কিছুই দিবেন না। এতদিন যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দেন, আর পারলে আমাকে ফোন মেসেজ করা থেকে বিরত থাকবেন। এই বলে নীলকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা ফোনটা কেটে দেয়। এরপর চলে গেল আরো কয়েকদিন। ইতিমধ্যে নেহার পরীক্ষা শুরু হয়ে গেছে। নেহা ভার্সিটি থেকে বাসায় ফিরে আসছে। তখনই হঠাৎ একটা ছেলে তার কাছে আসলো আর বলতে লাগলো। আসসালামু আলাইকুম আপু, আপনার জন্য একটা পার্সেল আছে। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য আবার কে পার্সেল পাঠাবে? আমাকে পার্সেল পাঠানোর মতো কেউ নেই। আপনি হয়তো ভুল ঠিকানায় এসেছেন। না আপু, একদমই নয়। আমি একদম ঠিক ঠিকানায় এসেছি, আর এখানে আপনার একটা ছবি দেওয়া আছে যাতে আমি আপনাকে চিনতে ভুল না করি। তাই আমার ভুল হওয়ার কোনো চান্স নেই। এই দেখুন, আপনার জন্যই পাঠানো। আরে ভাই, আমি এত দেখাদেখি করতে পারবো না। আমি আপনাকে বললাম তো আমাকে পার্সেল পাঠানোর মতো কোনো মানুষ নেই। তাই আমি আপনার এই পার্সেল নিতে পারবো না। আপনি পার্সেলটা যেখান থেকে এনেছেন সেখানে ফেরত পাঠিয়ে দিবেন। না আপু, আমি সেরকমটা করতে পারবো না। কারণ যে এই পার্সেলটা পাঠিয়েছে সে যদি জানতে পারে আমি আপনাকে পার্সেলটা দেইনি, তাহলে আমার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে। তাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এই ধরুন আপনার পার্সেল। এই বলে ছেলেটা পার্সেলটা নেহার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। নেহা কিছুতেই বুঝতে পারছে না, তারপরও তার মনে কেন যেন মনে হচ্ছে এই পার্সেলটা নীল পাঠিয়েছে। তাই সে পার্সেলটা নিয়ে বাড়িতে চলে গেল। নিজের রুমে গিয়ে পার্সেলটা খুলতেই দেখতে পেল ওতে একটা আইফোন 16 প্রো ম্যাক্স। মোবাইলটা আনবক্স করে অন করলো, আর সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসলো। আমি জানি তুমি আমার সঙ্গে রাগ করে তোমার ফোন ভেঙে ফেলেছো, তাই তোমার জন্য এই ছোট্ট উপহার। দয়া করে আমার সঙ্গে অভিমান করে থেকো না। আমি তো তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। মেসেজটা পড়া শেষ করতে না করতেই আরেকটা ফোন আসলো। নেহা ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করেই নেহা বলতে থাকে। কি ব্যাপার, আপনি আমার জন্য আইফোন কিনে পাঠিয়েছেন কেন? এটার কত দাম সেটা আপনি জানেন? যে তোমাকে আইফোন কিনে পাঠিয়েছে সে আইফোনের দাম জানে না,
এমনটা তুমি কল্পনা করো নাকি? তাছাড়া একটা কথা তোমায় বলি, আমার ভালোবাসার মানুষটার জন্য এইটুকু খুবই সামান্য। যে মানুষটা আমাকে না দেখে, আমাকে না চিনে আমাকে ভালোবাসতে পারে, সেই মানুষটা যেন আমি এইটুকু করতে পারবো না? আরে আমি তো আপনাকে বলেছি সম্পূর্ণ বিষয়টা, তারপরও কেন করছেন আপনি আমার সঙ্গে এরকম? আমি আপনার এই গিফট রাখতে পারবো না। আমার বাবা মা যদি জানতে পারে কেউ আমাকে এত দামি একটা ফোন গিফট করেছে, তাহলে আমার বাবা মা আমাকে মেরেই ফেলবে। জান পাখি, এত চিন্তা করার কোনো কারণ নেই। আমি কিছুদিনের মধ্যেই আমার আম্মুকে পাঠাবো তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলার জন্য। তাহলে তো সব ঝামেলা মিটে যাবে। আমি আপনার দুইটা পায়ে ধরি, আপনি দয়া করে এরকমটা করবেন না। আমার বাবা একটা মাস্তানের সঙ্গে আমাকে বিয়ে দিবে না, এইটা কি বোঝার চেষ্টা করুন। উফ জানেমান, এটা নিয়ে তোমার এত চিন্তা কেন? তোমার বাবা মাকে বুঝিয়ে সাজিয়ে যেভাবে তোমাকে আমার কাছে নিয়ে আসতে হয়, আমি সেভাবেই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এটা তো আমি তোমাকে বলেছি। তুমি প্লিজ টেনশন করো না, নিজের শরীর স্বাস্থ্য খারাপ করো না। আর হ্যাঁ, পরীক্ষা শেষ হলে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ গিফট আছে। আমি আপনার কোনো সারপ্রাইজ গিফট চাই না। আপনি দয়া করে আমাকে আর কিচ্ছু পাঠাবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। তুমি বললেই তো হবে না জান পাখি। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র জান পাখি। তোমাকে আমি কোনো কিছু পাঠাবো না, এটা হতে পারে না। কিন্তু তোমাকে যখন যেটা মন চাইবে তখন আমি সেটাই পাঠাবো। আচ্ছা জান পাখি, এখন আমি রাখি, আমার একটু কাজ আছে। এই বলে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে তখনই নীলের আম্মু তার রুমে এসে আর নীলকে বলতে থাকে। কি রে, তুই তো দেখছি ইদানিং সমাজসেবা করতে করতে নিজের পড়াশোনাই ভুলে গেছিস। তুই যে সামনে পরীক্ষা দিবি, এটা কি তোর মনে আছে? হ্যাঁ আম্মু, মনে আছে। এবং তুমি দেখো, আমি অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক ভালো রেজাল্ট করব। অন্য বছর তো তাও পড়াশোনা করতে, এবছর তো তুই একদমই পড়াশোনা করি চেষ্টা। তাহলে তুই বলছিস কি করি? তুই অন্য বছরের তুলনায় এবছর অনেক ভালো রেজাল্ট করবি, আমাকে বল তো শুনি। আম্মু, অন্য বছর তো আমাকে অনুপ্রেরণা দেওয়ার মতো কেউ ছিল না। এবার অনুপ্রেরণা দেওয়ার মতো একজন মানুষ পেয়ে গেছে, তাই আমি খুব ভালো রেজাল্ট করব, দেখে নিও। ও মা, তাই নাকি? তাহলে কে সেই অনুপ্রেরণা দেওয়ার মানুষ, সেটা তো আমাকেও দেখতে হয়। সত্যি? তুমি দেখবা? তাহলে আমার কাছে আসো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে নীল তার মোবাইল থেকে নেহার একটা ছবি বের করে আর সেটা তার আম্মুকে দেখায়। এটা দেখে তার আম্মুর তো চক্ষু একদম চড়ক গাছ। তার আম্মু অনেকটা রেগে গিয়ে বলতে থাকে। এগুলো কোন ধরনের ফাজলামো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই মেয়েটা সিগারেট খায়, ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, আর এখন কিনা তুই বলছিস এই মেয়েটাকে তুই বউ বানাবি? হ্যাঁ আম্মু, এই মেয়েটা, এই আমার বউ বানাবো। মেয়েটাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার পছন্দ হয়েছিল। আর তারপর যখন জানতে পারলাম মেয়েটা আমাকে না দেখেই ভালোবাসে, তখন তো আমি একদম মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমার ছেলেটা সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে কেউ নিজের চাইতে বয়সে বড় একটা মেয়েকে ভালোবাসতে পারে? তুই জানিস তুই সবেমাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছিস, আর ওই মেয়েটা অনার্স ফাইনাল ইয়ারে। মেয়েটা তোর চাইতে 2 বছরে বড়। আম্মু, মেয়েটা আমার চাইতে বয়সে বড়, তাতে কি হয়েছে? তোমার ছেলেকে যে মেয়েটা না দেখে ভালোবাসতে পারে, যে মেয়েটা তোমার ছেলের সম্পর্কে কোনো কিছু ঠিকঠাক পাবে না জেনেই সবার কাছে বলে বেড়াতে পারে আমি তার বয়ফ্রেন্ড, ওই মেয়েটাকে ভালোবাসবো না তো আমি কাকে ভালোবাসবো বলো? কিন্তু তারপরও আমার মনে হয় তোর এই সিদ্ধান্তটা নেওয়া একদমই ঠিক হয়নি। কারণ মেয়েটার গ্রামে থাকে, তারপর আবার তার বাবা মা আছে। তার বাবা মা কখনোই তোমার পরিচয় জানতে পারলে তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দিবে না। তাহলে তোমরা আসো কি করতে? তোমরা আমার বাবা মা, তোমরা তো আমার সম্পর্কে খুব ভালো করে জানো আমি অন্যায় কাজ করি নাকি ভালো কাজ করি। তাহলে তোমরা যদি এই ব্যাপারটা ম্যানেজ করতে নাই পারো, তাহলে তোমরা কিসের মা বাবা? আচ্ছা ঠিক আছে, তোর আব্বু আগামী সপ্তাহে বাড়িতে আসলে তারপর তার সঙ্গে সবকিছু বলে দেখিস সে কি বলে। আব্বুকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আগেই আব্বুর সঙ্গে কথা বলে দিয়েছি। আব্বু তো এক কথায় রাজি হয়ে গেছে। তুই কি সত্যি কথা বলছিস? মেয়েটা তোর চাইতে বয়সে বড়,
এটা জানার পরও তোর আব্বু রাজি হয়ে গেছে? হ্যাঁ আম্মু, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। আব্বুর কাছে আমি সবকিছু খুলে বলেছি, তারপর আব্বু রাজি হয়েছে। আমার কাছে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এক্ষুনি আব্বুকে ফোন দিয়ে জেনে নিতে পারো। আমাকে তো সেটাই করতে হবে, কারণ আমি তোর কথা একটু বিশ্বাস করতে পারছি না। তোর কথা আমার বিশ্বাস হবার মতোই না। তাই তুই ওয়েট কর, আমি এক্ষুনি তোর আব্বুকে ফোন দিয়ে জেনে নিচ্ছি। এই কথা বলে নীলের আম্মু তখনই সঙ্গে সঙ্গে নীলের আব্বুকে ফোন দেয়। আর নীলের আব্বুর কাছ থেকে কেউ জানতে পারে নীল যা বলেছে একদম সত্য কথাই বলেছে। তখন নীলের আম্মু নীলের আব্বুকে বলে, এসব তুমি কি বলছো? মেয়েটা আমাদের ছেলের চাইতে 2 বছর বড়, তাও আবার এত ওগান্ডা মার্কা। মেয়েকে আমাদের বাড়ি বউ বানাবো? তোমার ছেলের হিস্টোরি যদি জানতে পারে তাহলে কোনো মেয়েই ছেলেকে বিয়ে করবে না। ভিতরে ভিতরে যতই ভালোই হোক না কেন, ওপরে সবাই দেখে, তাই সবাই তাকে ওভাবেই বিচার করবে। সো অন্যকে বিচার করার আগে নিজেকে বিচার করে দেখে নিও। কিন্তু তারপরও আমাদেরটা ছেলে আর ও মেয়ে, ওর দিকটা একটু আমাদেরকে একটু বেশি দেখতে হয়। মানুষ হিসাবে সবাই সমান, বুঝতে পেরেছো? মানুষকে মানুষ বলেই বিবেচনা করা উচিত, অন্য কিছু বলে কখনো বিবেচনা করা উচিত নয়। যাই হোক, আমি আগামী সপ্তাহে দেশে আসছি, আর তুমি নীলকে বলে দিও আমি দেশে এসে ওর বিয়ের ব্যাপারে কথা বলবো। এই বলে নীলের আব্বু ফোনটা কেটে দেয়। আর এদিকে এই কথা শুনে নীলের মন যেন খুশিতে নেচে ওঠে। তখনই সে তার আম্মুর কাছ থেকে একটু দূরে চলে যায় আর নেহাকে ফোন দেয়। তো মাই ডিয়ার সুইটহার্ট, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমার জন্য আপনি আবার কি খুশির খবর দিবেন? আপনি তো আমাকে খারাপ খবর ছাড়া আর কিছুই দেন না। তাহলে আমি কি মনে করব? আপনি আমাকে আবারও নতুন কোনো খারাপ খবর দিবেন? না জান পাখি, সেরকম কিছুই না। আমি তোমাকে কেন খারাপ খবর দেব? আমি তো তোমায় ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কখনো খারাপ খবর দেওয়া যায় নাকি? প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন না, প্লিজ। আমি একটু মুক্তির নিঃশ্বাস নিতে চাই, একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই। ভালোভাবে বেঁচে থাকার জন্য আমি আপনার নামটা ব্যবহার করেছিলাম, কিন্তু আপনি এভাবে আমার জীবনটাকে লণ্ডভণ্ড করে দিবেন, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তোমাকে মুক্তির বিহঙ্গ দিতে চাই। আমি তোমাকে মুক্ত পাখির ন্যায় আকাশে উড়তে দিতে চাই। তাই আমি তোমাকে আমার বউ বানাতে চাই। আপনার মতো মাস্তানের বউ হয়ে কেউ মুক্তি পাবে? মুক্ত জীবন, এটা তো জাস্ট কল্পনার অতীত। প্লিজ এরকমটা করবেন না আপনি। কিন্তু জান পাখি, এসব বলে তো আর লাভ হবে না। আমি তোমার শ্বশুর আর শাশুড়ি দুজনকেই তোমার ব্যাপারে বলে দিয়েছি। তারা তো ঠিক করেছে আগামী সপ্তাহে তোমাকে দেখতে আসবে আর বিয়ের পাকা কথা বলবে। তো এখন বলে তুমি কি করবে? জানি না, তবে আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করব না। এটাই আমার শেষ কথা। এই কথা বলে নেহা ফোনটা কেটে দেয়। আর এদিকে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই কথা বলে নেহা ফোনটা কেটে দেয়। আর এদিকে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আজ সরাসরি দেখা করতে এবং বিয়ের পাকা কথা বলতে আসছে, এটা শুনে নেহার মাথায় আকাশ ভেঙে পড়লো। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে মনে মনে চিন্তা করলো সে বাড়ি থেকে পালিয়ে দূরে কোথাও চলে যাবে, কিন্তু কোথায় যাবে সেটাই তো সেই বুঝতে পারছে না। এসব চিন্তা করতে করতে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে নেহা বাড়ি থেকে বের হয়ে পড়ে। পথের মধ্যে নেহা একটা অটো নেয় তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর অটোটা মাঝ রাস্তায় গিয়ে নষ্ট হয়ে যায়। আর ঠিক তখনই একটা বড় গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। আর গাড়ি থেকে নীল নামে নেহাকে দেখেও তার আসল পরিচয় প্রদান না করেই নেহাকে বলে, আরে এই যে আপু, আপনি এখানে কেন? তুই আবার আমার সঙ্গে কোনো ঝামেলা করতে এসেছিস? চুপচাপ এখান থেকে কেটে পড়তো। আমার এমনিতেই মেজাজ খারাপ আছে। আপু কি হয়েছে বলেন না। আপনি হাজার হোক, আপনি আমার নানার বাড়ির প্রতিবেশী বলে কথা। আপনি কোনো ঝামেলায় বলে আমি আপনাকে সহযোগিতা করব? এটাই তো সহযোগিতা, কোনো প্রশ্নই নেই। তুই এখান থেকে চুপচাপ চলে যা। এমনিতেই আমার মেজাজ খারাপ হয়ে আছে, তুই আর খারাপ করিস না। মানে মানে এখান থেকে কেটে পড়ে, এটাই তোর জন্য ম্যাটার হবে। আরে কি বলছেন, সন্ধ্যা হয়ে আসছে। আপনি একটা মেয়ে মানুষ, আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা আপনার বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। এখান থেকে যদি আপনি বাড়িতে যেতে চান তাও কম হলে রাত 10টা বেজে যাবে।
তো আপনি এখন এটাই বলুন যে কোথায় যাবেন, আমি আপনাকে নিজ দায়িত্বে পৌঁছে দেব। আরে ভাই, রক্ষা কর আমায়। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি যেখানে যাচ্ছি একা পৌঁছে দিতে পারবো। তোরা যেখানে যাচ্ছিস যা, কিন্তু দয়া করে আমার বাড়ির কাউকে বলবি না আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। একটা শর্তে, আপনি মেয়ে মানুষ, আপনাকে আমি একা কোথাও যেতে দিতে পারি না। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। নীলের এই কথা শুনে নেহা বেশ কিছুক্ষণ কিছু একটা চিন্তা করলো, আর তারপর নীলকে বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি তোর প্রস্তাবে রাজি, কিন্তু এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাওয়া চাই। তা না হলে আমার জন্য খুব বড় একটা বিপদ অপেক্ষা করছে। তার চাইতে বরং এটাই ভালো হয় যে আমি তোর সঙ্গে যাই। এই বলে নেহা নীলের সঙ্গে গাড়িতে উঠে বসলো, আর নীল তখনই গাড়ি স্টার্ট করলো। তখনই হঠাৎ নেহা লক্ষ্য করলো নীল নেহার গন্তব্যস্থলের দিকে না যেয়ে অন্যদিকে গাড়িটা নিয়ে যাচ্ছে। এটা দেখে নেহা বলতে লাগলো। কি ব্যাপার, তোকে আমি এক জায়গায় কথা বললাম আর তুই অন্য জায়গা থেকে গাড়ি নিয়ে যাচ্ছিস কেন? কি সমস্যা তোর? তুই আবার আমাকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছিস না তো? আরে না, এসব আপনি কি বলছেন? আমি এরকম চিন্তাও করছি না। আসলে ওদিকের রাস্তাটা খুবই খারাপ, তাই আমি আপনাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। আসলে আমি তো আসার সময় ওই দিক দিয়ে এসেছি। আমি জানি রাস্তাটা খুব খারাপ, আর আসার সময় আমার অনেক কষ্ট হয়েছে, তাই এদিক দিয়েই যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনাকে আমি সময় মতো জায়গায় পৌঁছে দেব। নীলের কথায় অনেকটাই আশ্বস্ত হয়, আর একটু চুপ হয়ে বসে থাকে। তখনই হঠাৎ করে নেহার চোখটা লেগে গেল। নেহা এটা বুঝতেই পারলো না নেহার যখন ঘুম ভাঙলো তখন সে নিজেকে একটা রাজকীয় রুমের মধ্যে আবিষ্কার করলো। তখনই নেহা চিৎকার করতে লাগলো। এই কে কোথায় আছো? আমাকে এখান থেকে নিয়ে এসেছো, প্লিজ সাড়া দাও। এই কথা বলে নেহা চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু আশপাশ থেকে কেউ নেহাকে সাহায্য করতে আসে না। তখনই নেহা হঠাৎ দেখতে পায় কেউ একজন রুমের দরজা খুলে প্রবেশ করছে। নেহা মাথা উঁচু করে দেখতে পায় সেখানে একটা মেয়ে এসেছে। তখনই নেহা মেয়েটাকে বলতে থাকে। এই মেয়ে কে তুমি? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে এটা তুমি বলতে পারবে? আরে ভাবি, তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? এখানে তোমাকে তোমার ভালোবাসার মানুষটাই নিয়ে এসছে, যাকে তুমি না দেখে ভালোবাসছিলে, যার সম্পর্কে কোনো কিছুই না জেনে তাকে তুমি প্রাণ মন প্রাণ উজাড় করে দিয়েছিলে, সেই মানুষটাই তোমার সাথে নিয়ে এসছি। মানে ওই নীল ইমতিয়াজ ছেলেটার কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলতে পেরেছো। আমার ভাই তোমার এখানে তুলে নিয়ে এসছে শুধুমাত্র তোমায় ভালোবাসার সত্যতা প্রমাণ দেওয়ার জন্য। আমার ভাই সত্যি তোমাকে ভালোবাসে, আর তুমি না তাকে দেখে ভালোবেসেছো। এটা জেনে তো আমার ভাই এতটাই অনুপ্রাণিত হয়েছে যে সে তোমাকে এভাবে তুলে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। এসব কথা শুনে নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে ভাবতেই পারছে না যার জন্য এত কিছু করলো অবশেষে কিনা তার কাছেই ধরা পড়তে হলো। যার জন্য বাড়িঘর সবকিছু ছেড়ে চলে এসেছে অবশেষে কিনা তার খাঁচাতে এসে ঢুকেছে। কিন্তু এটা কি করে হলো? তবে কি ওই ছেলেটা মানে নীল তার সাথে প্রতারণা করেছে? তাকে ভুল কথা বলে এই ছেলেটার কাছে এনে তুলে দিয়েছে? কিন্তু সে কি করে এসব ব্যাপার জানতে পারে? এই সবই চিন্তা করছিল নেহা। তখনই প্রিয়া নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাবি, ভাইয়া বলল তুমি নাকি গতকাল থেকে কিচ্ছু খাচ্ছ না, তাই আমাকে বলল তুমি ঘুম থেকে উঠলে তোমার খাবারটা দিয়ে যেতে বলল। তুমি কি খাবে না আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসি? আমি কিছুই খাবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। প্লিজ আমাকে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দাও। তুমি তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হবে এটা তুমি বসে বসে দেখবে? তুমি তো জানোই তোমার ভাইয়া কেমন মানুষ। প্লিজ তুমি আমাকে এখান থেকে পালিয়ে যেতে সহযোগিতা করো। আমার ভাইয়ের মতো মানুষকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেতে চলছো, তাতে তুমি খুশি না? বরঞ্চ আমাকে একটা বলছো তুমি এখান থেকে পালিয়ে যাবে আর আমি তোমাকে সাহায্য করতে। হ্যাঁ, নয়তো কি করব? তোমার ভাইয়া তো একটা গুন্ডা মাস্তান। তোমার ভাইয়ের মতো ছেলেকে কখনো ভালোবেসে বিয়ে করা যায় নাকি? তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে তুমি আসলেই আমার ভাইয়ের সম্পর্কে কিছুই জানো না। তোমার ভাইয়া একটা গুন্ডা মাস্তান, শহরে তার রাজত্ব চলে।
এর বেশি আর কি জানা চাই আমার? ও, এই ব্যাপার তাহলে এতক্ষণে আমি বুঝতে পেরেছি। তুমি শুধু আমার ভাইয়ার বাহিরের রূপটা দেখে যাও, ভিতরের রূপটা একটু দেখে নিও, তাই এভাবে কথা বলা যায়। যাই হোক, তুমি যেখান থেকেই থাকো, ভাইয়া একটু বাইরে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই বলে প্রিয়া সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে ঠিক তখনই নীলার আম্মু নেহা যে রুমে আটকা ছিল ওই রুমে আসে। নেহা ওনাকে দেখেই চিৎকার করে বলতে থাকে, এই যে শোনেন, আপনি আমাদের পাশের বাড়ির ওই বুড়ো লোকটার মেয়ে না, যার শহরে বিয়ে হয়েছে? তুমি বুড়ো লোকের মেয়ে কাকে বলছো? আমি তোমার শাশুড়ি মা, আমাকে আম্মু বলে ডাকো। আর ওই বদমাইশটার সঙ্গে তো দেখেছি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। এসব কি বলছেন? ওই ছেলেটা আমাকে এখানে তুলে এনেছে, আর আপনি কিনা বলছেন আপনি আমার শাশুড়ি মা? নীল ইমতিয়াজ যদি আমাকে এখানে তুলে এনে থাকে, তাহলে আপনি আমার শাশুড়ি মা হন কিভাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানি তুমি এটা বুঝতে পারবে না, তাই আমি তোমাকে সহজ করে বলছি। আমার ছেলে যখন গ্রামের বাড়িতে গিয়েছিল, তখনই তোমার সঙ্গে পরিচয় হয়। আর সে কোনোভাবে জানতে পারে তুমি সবার সঙ্গে বলে বেড়াও যে নীল ইমতিয়াজ তোমার বয়ফ্রেন্ড, কিন্তু তুমি জানতেই না তোমার সামনে দাঁড়িয়েছিল নীল ইমতিয়াজ। তারপর আমার ছেলে তোমার ব্যাপারে আরো অনেক খোঁজ খবর নেয়। আমার ছেলে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তুমি সত্যি আমার ছেলের নাম বলে মানুষকে ভয় দেখাও, আরো অনেক কিছু। তখনই আমার ছেলে মনে মনে ফোন করে তোমাকে একবার একটু চেক করে দেখবে, আর তার জন্যই তোমাকে ফেসবুকে নাম দেয়। আর তারপরে আমাদের পাড়ার একজনের কাছ থেকে তোমার মোবাইল নাম্বার নেয়, আর তোমার সঙ্গে কথা বলা কন্টিনিউ করতে থাকে। এসব আপনি কি বলছেন? আমি বিশ্বাস করি না আপনার কথা। আপনি আমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। নীল ইমতিয়াজ আর আপনার ছেলে সম্পূর্ণ আলাদা মানুষ। আমি আপনার ছেলেকে দেখেছি, নম্র, ভদ্র, শান্তশিষ্ট একটা ছেলে। আর নীল ইমতিয়াজের কথা আমি সবার মুখে মুখে শুনেছি, সে প্রচন্ড রাগী যদি আর একগুঁয়ে। কেউ যদি তার কোনো কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে ওই মানুষটাকে তার পথ থেকে সরিয়ে দিতে 2 সেকেন্ড চিন্তা ভাবনা করে না। আর শহরের এমন কোনো ঝামেলা নেই যাতে সে ইনভলভড নেই। তুমি আমার ছেলের সম্পর্কে যেটা জানো তার সবটা সত্যি নয়। আমার ছেলে অন্যায় প্রতিবাদ করে মাত্র। আমার ছেলে কখনোই কোনো খারাপ কাজ করে না। যেখানে অন্যায় সেখানে আমার ছেলে পৌঁছে যায়। আর অন্যায়কে সে বিন্দু মাত্র প্রশ্রয় দেয় না, সে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করে। তবে কি আমি এতদিন যা শুনেছি তা সম্পূর্ণই ভুল? তবে কি আমার স্বপ্নের নীল ইমতিয়াজ আর বাস্তব নীল ইমতিয়াজ সম্পূর্ণ আলাদা দুজন মানুষ? হ্যাঁ, একদমই তাই। আমার ছেলের পার্সোনালিটি খুবই ভালো, কিন্তু সে অন্যায় সহ্য করতে পারে না। আর সেজন্যই কিছু মানুষ তার নামে মিথ্যা রচনা দেয় যে সে খারাপ কাজ করে। ঠিক তেমনই হয়তো তুমিও কোনোভাবে আমার ছেলের প্রতি ভুল ধারণা নিজের মনে ঢুকিয়ে ফেলেছো, আর সেটা ঠিক করতে পারছো না। তবে একটা কথা বলি, আমার যদি সত্যি তোমাকে ভালোবাসো, তুমি ওর ভালোবাসাকে অবহেলা করো না। তাহলে হয়তো সে তোমার স্বপ্নে সেই মানুষটার মতোই হয়ে যাবে। কারণ তুমি তো জানোই, ভালোবাসা হারিয়ে গেলে মানুষ পাগলের মতো হয়ে যায়। খুব খুব ভালোবাসা হারিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। ভালোবাসাবিহীন মানুষের জীবন শুকনো পাতার ন্যায় উঠতে থাকে। দুজনে কথা বলতে বলতে এই নীল নেহার আব্বু আম্মুকে নিয়ে সেখানে উপস্থিত হয়। নেহা তার আব্বু আম্মুকে দেখে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তখনই নেহার আম্মু নেহাকে বলে, কি হলো? তুই এভাবে কান্না করছিস কেন? নিজের ভালোবাসার মানুষকে পেতে চলেছিস, এর চাইতে খুশির খবর কি আর কিছু হতে পারে নাকি? এই বলে নেহার আম্মু নেহাকে বোঝাতে শুরু করে, কিন্তু নেহার কান্না যেন কিছুতেই থামছে না। নেহা কান্না করেই চলেছে। তখনই নীল তাকে বলল, কি হলো ম্যাডাম? তুমি এখনো কেন কান্না করছো? তুমি তো তোমার স্বপ্নের মানুষটাকে পেতে চলে যাও। স্বপ্নের মানুষটাকে পেয়ে গেলে কি কারো চোখে জল আসে? আমার চোখের জল এই কারণেই আসছে না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছি। আমার চোখের জল এই কারণেই আসছে যে আমি আমার ভালোবাসার মানুষটাকে এতদিন ভুল পরিচয়ে জেনে এসেছি। এখন তো সঠিক পরিচয় জানতে পেরেছো। এখন আর কান্না করো না। তোমার চোখ দিয়ে পানি পড়লে আমার হৃদয় দহন হয়। এই বলে নীল নেহার চোখ থেকে পানি মুছে দিয়ে তাকে নিজের বুকে টেনে নিল। নেহা তো সবার সামনে এমন অবস্থায় পড়ে অনেকটা লজ্জা পেয়ে গেল, আর নীলকে আস্তে আস্তে কানে কানে বলতে লাগলো, এই কি করছো সবার সামনে? তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরছো কেন সবার সামনে? আমাকে জড়িয়ে তোমার কি একটুও লজ্জা লাগছে না নাকি?
যে মানুষটা আমাকে না দেখে ভালোবাসতে পারে সেই মানুষটাকে আমি জড়িয়ে ধরেছি, তাহলে আমার লজ্জা করবে কেন? তাছাড়া তুমি তো আমার বউ হতে চলেছ, আর বউকে যদি জড়িয়ে না ধরি তাহলে কাকে জড়িয়ে ধরবো? তাই বলে এভাবে সবার সামনে জড়িয়ে ধরবে নাকি? তাছাড়া এখনো তো তোমার সঙ্গে আমার বিয়েটাই হলো না। আর এখনই যদি তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরো তাহলে লোকে কি মনে করবে? লোকে কি মনে করলো না করলো তার ধার আমি কোনোদিনও ধারি না। আর তার ধার যদি আমি থাকতাম তাহলে হয়তো আজ মানুষ আমার নামটাকে যতটা চিনে আমার নামটা কি অতটা চিনতো না। তখনই পাশ থেকে প্রিয়া টিটকারি মেরে বসে থাকে। হইছে হইছে, আমাদের সামনে আর এত আলগা প্রেম দেখাতে হবে না বউকে। বাসার ঘরে গিয়ে আদর করো। এখন ছেড়ে দাও, এখন সবাই তোমাদের বিয়ে দেখার জন্য অপেক্ষা করছে। সবাই আগে তোমাদের বিয়েটা তো দেখতে দাও। তুই না আর ফাজলামো করা ছাড়লি না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বউকে ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা তোকে বলে রাখি, আমার সঙ্গে এরকম করছিস না, তোর জামাই কিন্তু তোকে একটু ভালোবাসবে না, মনে রাখিস। দেখ ভাইয়া, তুই এভাবে আমাকে বদদুয়া দিতে পারিস না। হাজারো তুই আমাদের আপন বড় ভাই বলে কথা। আপন বড় ভাই হয়ে নিজের বোনকে এভাবে বদদুয়া দেয় নাকি? যেমন বোন তার তেমন ভাই। হয়েছে হয়েছে, তোমাদের এসব ফাজলামো এখন বাদ দি। কাজী সাহেব অপেক্ষা করছে, এখনই সবাই ড্রয়িং রুমে চলো। এই বলে নীলের আব্বু আম্মু আর নেহার আব্বু আম্মু নীল আর নেহাকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। এদিকে কাজী সাহেব তো অনেকক্ষণ আগেই লেখাপড়ার কাজ শেষ করে বসে আছেন। নীল আর নেহাকে নিয়ে আসতেই তিনি রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে দিলেন আর নীলের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখুন মিস্টার চৌধুরী, আপনার ছেলের বিয়েটা এভাবে হয়ে যাবে সেটা কিন্তু আমরা কোনোদিনও কল্পনা করিনি। আমরা তো ভেবেছিলাম বিশাল জাঁকজমকভাবে অনুষ্ঠান করে আপনার ছেলের বিয়ে দেখবেন, আর আমরা সেখানে কবজি ডুবিয়ে খাবো। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার ছেলের বিয়ে বলে কথা, শহরের সবচেয়ে কমিউনিটি সেন্টার বিয়ে পড়াবো এবং শহরের সবাইকে দাওয়াত করে খাওয়াবো। তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তাই নেই। অনেকদিন পর বড় একটা দাওয়াত খেতে পারবো। হ্যাঁ একদমই তাই, চিন্তা করবেন না, আমার ছেলের বিয়ে বলে কথা, অনুষ্ঠান করব যে সবাই কয়েকশো বছর মনে রাখবে। তাহলে সেই দিনটা যেন খুব বেশি দেরিতে না হয়, তাড়াতাড়ি যেন আমরা সেই দিনটা দেখতে পাই। এবং আপনার পুত্র এবং পুত্রবধূর জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। তাদের ভবিষ্যতের জীবনে অনেক সুখী আর সুন্দর হোক। এই বলে কাজী সাহেব নিজের ফিস বুঝে নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর এদিকে তখনই নীলের আব্বু নীলকে বলতে লাগলো, এটার জন্য এটার জন্য কিন্তু আমরা সত্যি একদম প্রস্তুত ছিলাম না। তুমি আমার ছেলে আর তোমার বিয়ে বলে কথা, শহরের সবাই কত আনন্দ উল্লাস করে। তাছাড়া শুধু শহরের মানুষ বললে তো ভুল হবে, দেশের বাইরে আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তারাও সবাই এই বিয়েতে উপস্থিতি থাকবে। বিয়েটা হয়ে গেছে তো কি হয়েছে, রিসিপশনের অনুষ্ঠান তো বড় করে আমরা করতেই পারি। তবে একটা কথা কি জানো, ভাগ্যে যা লেখা থাকে তা হবেই। আমি ওকে ভেবেছিলাম এভাবে বিয়েটা করব, আমিও তো কোনোদিন ভাবিনি, যা হওয়ার তা হয়ে গেছে। এটা নিয়ে তো আর এখন মন খারাপ করে কোনো লাভ নেই। হ্যাঁ, আব্বু একদম ঠিক কথাই বলেছে। আমাদের ভাগ্যে যা আছে তা হবে, সেটা আমরা কোনোভাবেই ফেরাতে পারবো না। হ্যাঁ বৌমা, তাই চলো এখন সবাই ডিনার টেবিলে সবাই একসঙ্গে বসে রাতের খাবারটা খাবো। তারপর তোমরা তোমাদের নতুন জীবন শুরু করবে। আমি ততক্ষণে ওনাদের কটেজের লোকজনকে ফোন করে বলে দিয়েছি, তারা তোমাদের জন্য বাসার ঘর অ্যারেঞ্জ করবে। বাসর ঘরের কথাটা শুনতেই অনেকটা লজ্জা পেয়ে গেল আর মাথাটা নিচু করে নিল। নীল তখনই নেহার হাতটা ধরে ডিনার টেবিলে নিয়ে গেল আর তারপর সবাই একসাথে বসে অনেক মজা করে ডিনারটি সেরে নিল। এদিকে নীল আর নেহার জন্য বাসর ঘর রেডি করা হয়ে গেছে। প্রিয়া রুমের ভিতর বসে আছে। নীল আর নেহা রুমে প্রবেশ করতেই প্রিয়া বলতে লাগলো, ভাইয়া, আমাকে 10,000 টাকা দিতে হবে, তা না হলে আমি এখান থেকে কোনোভাবেই বের হব না। আজ তোমাদের বাসরটাও করতে দেব না। এগুলো কেমন ধরনের কথা? তুই আমার বোন, আর বোন হয়ে ভাইকে এসব কথা বলছিস? তোর একটু লজ্জা করছে না? চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যা বলছি। আরে তুমি ওর সঙ্গে এরকম কেন করছো? ও তোমার ছোট বোন, তাই বলে তো তোমার সঙ্গে একটু মজা করতে এসেছে। দিয়ে দাও ওকে ওর টাকা নিয়ে চলে যাক, আর তারপর আমরা আমাদের ভালোবাসার মুহূর্তগুলো শুরু করি।
নেহার এই কথা শুনে নীল সঙ্গে সঙ্গেই পকেট থেকে 1,000 টাকার কয়েকটা নোট বের করে প্রিয়ার হাতে তুলে দিল। আর প্রিয়া টাকাগুলো পেয়ে খুশি মনে সেখান থেকে চলে গেল। আর তখনই নীল ঘরের দরজাটা আটকে দেয়। যেই না সে নেহার কাছে আসতে যাবে তখনই নেহা তাকে বলতে থাকে, আগে এই একদম নয়, একদম আমার কাছে আসবে না। আগে অজু করে আসো, দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করব, তারপরে যা করার করব। কিন্তু বউ, আমার তো আর তাড়া সইছে না। এত সাধনার পর তোমাকে পেলাম, এখন কি তোমাকে দূরে রাখতে মন চাই নাকি? আমার তো মন চাইছে এক্ষুনি তোমায় আদর করি। তোমার এই লাজুক চেহারা, তোমার মিষ্টি হাসি, সবকিছুই আমাকে টানছে। খবরদার, একদম উল্টাপাল্টা কোনো কথা বলবে না। যেটা বলেছি সেটাই হবে। চলো অজু করে আসো। এই বলে নীল আর নেহা দুজনে অজু করতে চলে গেল। তারপর দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। আর আল্লাহর দরবারে তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া চাইলো। নামাজ শেষ হওয়া মাত্রই নীল নেহাকে নিজের কোলে তুলে নেয়। এটা দেখে নেহা বলতে থাকে, এই কি করছো তুমি? তুমি আমাকে কোলে নিয়েছো কেন? আমি তো পড়ে যাব, আর পড়ে গেলে তো আমার কোমর একদম ভেঙে যাবে। আমাকে দেখে কি তোমার পুরুষ মনে হয় নাকি অন্য কিছু, যে তোমাকে কোলে নেওয়ার শক্তিটুকু আমার শরীরে নেই? ওমা, আমি কি তাই বললাম নাকি? আমি তো এইটুকুই বললাম যে আমি শুনেছি তুমি কোনোদিন প্রেম করনি, প্রেমিকাও তো হয়নি। এই প্রথমবার নিজের ভালোবাসার মানুষটিকে কোলে নিলে সামলাতে পারবে তো, তাই বললাম। ভালোবাসার মানুষের ওজন যদি 300 কেজিও হয়, তবুও বিপরীত প্রান্তের মানুষটার কাছে তার ওজন 1 বস্তা তুলোর সমান হয়। সো কোনো কথা নয়। এই বলে নীল নেহাকে নিয়ে বিছানায় চলে আসে। আর তখনই রুমের লাইটটা অফ করে দেয়। এটা দেখে নেহা বলতে থাকে, কি করছো তুমি? রুমের লাইট অফ করছো কেন? আমি আমার বউটাকে আদর করব, এটা আমার রুমের আসবাবপত্রগুলো দেখে ফেলবে না? আমার বউ আমার ব্যক্তিগত জিনিস। আমার বউকে আমি আদর করব, এটা অন্য কেউ কেন দেখবে? ওমা, তাই বুঝি? হ্যাঁ গো, তাই। আমার ভালোবাসার মানুষটা শুধুমাত্রই আমার। তার সবকিছু দেখার অধিকার আমার রয়েছে, অন্য কারোর নেই। এই বলে নীল নেহাকে নিয়ে সুখের রাজার রাজত্ব করতে চলে যায়। এরপর চলে গেল দীর্ঘ 3 বছর। নেহা রান্নাঘরে কাজ করছে, তখনই বেডরুম থেকে নীল নেহাকে ডাক দেয়। এই নেহা, নেহা কোথায় তুমি? তাড়াতাড়ি একবার রুমে আসো। আমি এখন রুমে আসতে পারবো না। আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, তুমি তো জানোই। শাশুড়ি আম্মু কয়দিনের জন্য দেশের বাইরে গেছে, তাই এখন বাসার সব কাজ আমাকেই একা হাতে সামাল দিতে হয়। তাই রুমে বসে বসে অযথাই প্যাচাল করবে না, একদম বলে দিলাম। আরে বাবা, আমি তোমার সঙ্গে প্যাচাল করতে কেন যাব? তুমি একবার রুমে আসো, তারপর তো আমাকে বলো আমি তোমাকে কেন ডাকছে, কিন্তু তুমি সেটা না করে ওখান থেকেই বলছো আসতে পারবে না। প্লিজ তাড়াতাড়ি একটু রুমে আসো। তুমি এত কথা কেন বলছো বলো তো? আমি তো তোমাকে একবার বললাম আমি রুমে আসতে পারবো না, আমি এখানে কাজ করছি। একটা মেয়ে তোমার কাছে দিয়ে এলাম, আর তুমি ওইটাকে সামলাতে পারছো না? আরে ভাই, মেয়ে সামলানোটা বড় ব্যাপার নয়। তোমার মেয়ে কি করেছো? এই কথা শুনে নেহা রান্নাঘরের কাজ একটু গুছিয়ে রেখে রুমে আসে। আর রুমে এসে দেখতে পাই তার মেয়ে নিশিতা রুমে সবকিছু একদম এলোমেলো করে ফেলেছে। এটা দেখে নিহার মেজাজ অনেকটাই খারাপ হয়ে যায়। আর সেই নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, এসব কি করে হলো? আমি তো একটু আগে সবকিছু গুছিয়ে রেখে তারপর রান্নার কাজ করতে গেলাম, আর রান্নাঘরে যাওয়া মাত্র সব কিছু এমন অবস্থা কিভাবে হলো? তুমি এরকম কেন বলো তো? আমি কিছু সামলাতে পারবো না। তোমার মেয়ে সব কিছু করেছে, এখন তোমাকে সবকিছু সামলাতে হবে। কারণ আমি তোমাকে আমার মেয়ের দেখাশোনা করার জন্য এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু তুমি সেটা না করে ঘুমিয়ে পড়েছো। তাই এর জন্য তো পানিশমেন্ট তোমাকে পেতেই হবে। নীল তখন আর কোনো উপায় অন্তর না দেখে বাধ্য হয়ে সবকিছু গুছিয়ে নিল। সবকিছু গোছানো শেষ হতেই নীল বিছানার দিকে তাকিয়ে দেখলো নেহা নিশিতাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তখনই নীল আস্তে করে নেহার পাশে গিয়ে শুয়ে পড়ল। নেহার শরীরে হাত দেওয়া মাত্রই নেহার ঘুমটা ভেঙে গেল। আর নেহা বলতে লাগলো, এই কি করছো এসব? এই না, একদম নয়। আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আমাকে রান্নাঘরের কাজ শেষ করতে দাও। কিন্তু কে শুনে কার কথা? নীল তার কোনো কথা না শুনে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। আর ইচ্ছে মতো কিস করতে থাকে। আর এভাবে কিছুক্ষণের মধ্যেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই ছোট্ট একটা কমেন্টে জানাবেন।
আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের নতুন একটা ভালোবাসার গল্প লিখতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।